আসসালামু আলাইকুম। প্রিপোজিশন ২ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। শুধুমাত্র বিসিএস না, তুমি ব্যাংক সহ অন্য যে কোনো চাকরির পরীক্ষার মধ্যে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা এখানে স্লাইডগুলো তোমাদেরকে এমনভাবে গোছায় দেওয়ার ট্রাই করছি, তুমি যদি অ্যাটলিস্ট পরীক্ষার আগে আমার স্লাইডগুলো যদি চোখ বুলে যাও, তাহলে তুমি আশা করতে পারো এখান থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবা। হয়তো দুই একটা মিস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তুমি এখান থেকেই কমন পাবা। এখন পর্যন্ত মিস হয় নাই, এবং আমি আশা করি এবছর আমরা যতটুকু গোছাই দিছি এর মধ্যে ইনশাল্লাহ তোমার কমন আসবে। চলো আমরা গত ক্লাস যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করি। আমরা গত ক্লাসের শেষ অংশটুকু আর আজকে ক্লাসের পুরোটাই একদম এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষা কেন্দ্রিক, মানে পরীক্ষা যা যা আসে এখানে আমরা তাই পড়াচ্ছি। তার মানে এখানে যতগুলো এক্সাম্পল ব্যবহার করা হয়েছে তুমি ধরে নিবা এই কোশ্চেনগুলো হয় বিসিএস আসছে, নাহলে ব্যাংকে আসছে, নাহলে পিএসসির কোনো পরীক্ষা আসছে, নাহলে আসবে, হয় চলে আসছে নাহলে আসবে। সুতরাং এখানে কোনো হাবিজাবি কোনো এক্সাম্পল বা কিছুই আনা হয় না, শুধুমাত্র পরীক্ষায় আসবে এরকম জিনিসপত্র আনা হয়েছে। সুতরাং তুমি পুরো ক্লাসটা গভীর মনোযোগী দিয়ে যদি করো তাহলে তোমাকে আর খুব বেশি পড়তে হবে না। তো চলো আমরা প্রিপোজিশনের ইউজ আজকে আরও ভালোভাবে জানি। ইন, অন এবং টু, এই তিনটা প্রিপোজিশন আমরা কোনো বাউন্ডারি বোঝানোর ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব। সীমানার ভিতরে যদি হয় তাহলে ব্যবহার করব ইন, যদি সীমানার বাহিরে হয় তাহলে হচ্ছে টু, আর সীমানার উপরে যদি হয় তাহলে অন। চলো আমরা সেন্টেন্সগুলো দেখি। ফেনী ইজ ইন দ্য ইস্ট অফ কুমিল্লা, তাইলে ফেনী হচ্ছে কুমিল্লার কোথায়? ফেনী হচ্ছে আমাদের কুমিল্লার, যে দেখো এই ফেনীর সাথে কুমিল্লার মধ্যে কি আছে? সংযোগ আছে। তাইলে আমরা যখন বলতেছি যে ফেনী হচ্ছে কুমিল্লার পূর্বে, তার মানে যাকে বলতেছি সে কিন্তু বুঝবে যে এটা পূর্বে মানে সংযুক্ত এখানে, হ্যাঁ, তার মানে সীমানার মধ্যে সংযোগ আছে। ওকে, যখন আমরা বলতেছি যে তাজিংডং ইজ অন সাউথ ইস্ট অফ বাংলাদেশ, তাহলে যাকে এটা বলতেছি সে বুঝবে এটা সীমানার উপরে, তার মানে সে বুঝবে নিশ্চয় তাজিংডং এই জায়গাটা, এটা খুব উঁচু একটা জায়গা, এই যে সাউথ ইস্ট যে সীমানা তার উপরে তাজিংডংটা অবস্থিত। আবার আমি যদি বলি কাউকে জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ, তাহলে সে বুঝবে যে জাপান জায়গাটা পূর্বে, তবে সংযোগ নাই কোনো, হ্যাঁ, তাহলে সংযোগ নাই এবং সীমানার বাইরে, এক্ষেত্রে হচ্ছে টু, উপরে হচ্ছে অন, আর সংযোগ আছে মানে সীমানার মধ্যে, সেখানে হচ্ছে আমাদের ইন। তাহলে আমরা ইন, অন এবং টু দুটোই আমরা বুঝে ফেললাম। আচ্ছা, আমরা যদি বলি যে ঢাকা ইজ ড্যাশ টু, ঢাকা আমরা যদি বলি ঢাকা, এখানে আমি এক্সাম্পলে লিখি ঢাকা ইজ ড্যাশ, ঢাকা কুমিল্লার কোন পাশে? দিক ভুলে গেছে। ঢাকা কুমিল্লা কি পশ্চিম পাশে? ওয়েস্ট অফ কুমিল্লা। ওকে, এখন এখানে তোমরা বলো কি বসাবা? ইন বসাবা, টু বসাবা, অন বসাবা? ঢাকা কুমিল্লার কোন পাশে কি বসাবা? ইন বসাবা। ঢাকা কুমিল্লার মধ্যে কি সংযোগ আছে? কিভাবে? তো নারায়ণগঞ্জ তাহলে কই যাবে? ঢাকা কুমিল্লার মধ্যে সংযোগ থাকলে নারায়ণগঞ্জ তাহলে কই যাবে? সংযোগ তো নাই, সীমানার বাইরে, তাহলে টু। অন মানে সীমানার উপরে, সেটা হচ্ছে অন, যেমন তাজিংডং ইজ অন সাউথ ইস্ট অফ বাংলাদেশ। ওকে, এগুলো আমরা গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, একটা চার্ট দিছিলাম, সেই চার্টের মধ্যে বলছিলাম খুব প্রিসাইজ টাইম যদি হয় তাহলে অ্যাট, সময়ের পূর্বে। দিন এবং তারিখ মানে ডেট যদি হয় এবং দিনের নাম যদি হয় তাহলে হচ্ছে অন। অপরদিকে বড় টাইম পিরিয়ড, সেটা হতে পারে মাস, হতে পারে বছর, হতে পারে ঋতু, সেখানে বসাবো আমরা ইন। যেমন আই স্টার্ট ওয়ার্কিং অ্যাট 8 o'clock, তাইলে প্রেসাইজ যে টাইম তার পূর্বে বসবে অ্যাট। অপরদিকে আমাদের ডেট অথবা যদি দিবসের নাম হয় সেখানে বসবে অন। সো সি ইউ অন ফ্রাইডে, তাইলে এই যে ফ্রাইডের আগে দিবসের নাম বসছে অন। দ্য কনসার্ট ইজ অন 22nd November, তাহলে ডেটের আগে বসবে অন, প্রেসাইজ টাইমের আগে বসবে অ্যাট। মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি, বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1971, তাইলে আমাদের মাস বা বছরের আগে বসবে ইন। আমরা জানি যে আমাদের বড় প্লেস যদি হয় সেক্ষেত্রে ইন বসবে, আর খুব প্রেসাইজ কোনো প্লেস যদি হয়, খুব ছোট প্লেস যদি হয় তার আগে বসবে অ্যাট।
যেমন হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা। তবে মনে রাখতে হবে মর্নিং, উইক, ডে, দিবসের নাম যে মানডে, এদের আগে যদি কোনো মডিফাইং ওয়ার্ড থাকে, যেমন দিস, লাস্ট, নেক্সট, এভরি, তাহলে দিবসের নাম টাইম মানে মর্নিং, ইভিনিং, এই যে টাইম, উইক, এদের আগে যদি কোনো মডিফাইং ওয়ার্ড থাকে তাহলে এখানে দিস মডিফাইং ওয়ার্ড, এই যে দিস একটা মডিফাইং ওয়ার্ড, এই যে লাস্ট মডিফাইং ওয়ার্ড, নেক্সট মডিফাইং ওয়ার্ড, এভরি মডিফাইং ওয়ার্ড, এরকম মডিফাইং ওয়ার্ড যদি থাকে তাহলে এদের আগে কখনো অ্যাট, ইন, অন বসবে না। এটা মনে রাখতে হবে। আমরা যখন ওমিশন অফ প্রিপোজিশন পড়াবো সেখানে আমরা এই কথাগুলো বলবো। ওয়ার্ন অফ এবং ওয়ার্ন অ্যাগেনিস্ট, হ্যাঁ, কোন ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? এখন একজন ব্যক্তি সে বিপদে সতর্ক, তাহলে আমরা বলবো যে ধরো বললাম তারা বিপদে সতর্ক, সুতরাং দে আর ওয়ার্নড অফ ডেঞ্জার, তারা বিপদে সতর্ক। অপরদিকে ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে বিপদের ব্যাপারে সতর্ক করে তাহলে হচ্ছে ওয়ার্ন অ্যাগেনিস্ট, যেমন উই ওয়ার্ন আ পারসন অ্যাগেনিস্ট হিজ ফল্টস। বইতে যেগুলো খুঁজে পাবা না সেগুলো আলাদা কাগজে লিখে বইয়ের মধ্যে পিন আপ করে দিবা। তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তি নিজে যদি বিপদে সতর্ক হয় তাহলে ওয়ার্ন অফ, হ্যাঁ, ওয়ার্ন অফ। আর যদি আরেকজনকে সতর্ক করে উই ওয়ার্ন আ পারসন, তার ভুলের বিরুদ্ধে তাকে সতর্ক করছিলাম, অ্যাগেনিস্ট হিজ ফল্ট। বিছানায় শোয়া বা ঘুমানো অর্থে লাইং ইন। অপরদিকে বিছানায় বসা অর্থে হচ্ছে সিটিং অন। তাইলে কেউ যদি বিছানায় শুয়ে আছে আমরা বলতে পারবো হি ওয়াজ লাইং ইন বেড, সে বিছানায় শুয়েছিল। তাহলে বিছানায় শোয়া বা ঘুমানো অর্থে লাইং ইন। অপরদিকে বিছানায় বসা অর্থে সিটিং অন, হি ওয়াজ সিটিং অন দ্য বেড। এরকম আমরা বলতে পারবো না যে হি ওয়াজ সিটিং ইন দ্য বেড, হবে না, সিটিং অন দ্য বেড এবং লাইং ইন বেড। এই ওয়ার্ডগুলো খুবই কনফিউজিং, লাই, লেড, লেইং, লাইং, হ্যাঁ, খুবই কনফিউজিং, যে কোনটার মিনিং কি এই ব্যাপারে আমরা খুবই কনফিউজ। আসো আমরা এই কনফিউজিং ওয়ার্ডগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। লাই শব্দের অর্থ LIE, লাই। লাই অর্থ হতে পারে মিথ্যা বলা, হতে পারে শয়ন করা। এটা প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব, সো প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আমরা যদি বলি সামটাইমস চিলড্রেন লাই টু গেট আউট অফ ট্রাভেল, যে বাচ্চারা অনেক সময় তারা তোমার সমস্যা থেকে বাঁচার জন্য তারা মিথ্যা কথা বলে, তাহলে এই লাইয়ত্ব মিথ্যা বলা, এই লাইয়ত্ব মিথ্যা বলা। অপরদিকে দ্য ক্যাট লাইকস টু লাই ইন দ্য সান। এই লাইয়ত্ব কি? এই লাইয়ত্ব হলো বিড়াল হচ্ছে যে তোমার সূর্য স্নান করতে পছন্দ করে, মানে সে রোদের মধ্যে শুয়ে থাকতে পছন্দ করে। এই লাইয়ত্ব শয়ন করা। দেখো এখানে স্পেলিং কিন্তু সেম, দুটোই লাই, কিন্তু এই লাইয়ত্ব শুয়ে থাকা, শয়ন করা, এই লাইয়ত্ব মিথ্যা বলা। এখন প্রবলেম হচ্ছে যে লে ভার্সেস লাই, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, তাইলে লাই মানে হচ্ছে ব্যক্তি নিজে শুয়ে থাকবে, হ্যাঁ, তার মানে টু বি ইন অর পুট ইউর সেলফ ইন এ হরাইজন্টাল রেস্টিং পজিশন, যে পার্সন নিজে শুয়ে থাকবে। আর লে মানে হচ্ছে আরেকজনকে অথবা অন্য কোনো কিছুকে শোয়াই দেয়া। তাহলে এই লাই মানে হচ্ছে এটাও ভার্ব, এটাও ভার্ব। এই লাই মানে হচ্ছে ব্যক্তি শুয়ে থাকে, আর এই লে মানে হচ্ছে সে আরেকজনকে শোয়ায়। পার্থক্য কি? তো আরেকজনকে যদি শোয়াইতে হয় তাহলে তোমার তো একটা অবজেক্ট লাগবে, তাহলে এই লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন তোমার ইটত হলো খাওয়া, আর ফিরত খাওয়ানো, তাই না? সিয়ত দেখা, অপরদিকে সোয়ত হচ্ছে দেখানো আরেকজনকে। তাহলে এই লায়ত্ব হইলো সে নিজে শুইছে, লে অর্থ হচ্ছে শোয়াইছে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে। তাহলে আরেকজনকে যদি শোয়াইতে হয় তাহলে কোনো অবজেক্ট লাগবে কি না? ইয়েস অর নো? এই লে ভার্বটার জন্য একটা অবজেক্ট লাগবে, রাইট? নয় তুমি শোয়াবা কিভাবে আরেকজনকে? তার মানে এই লেট হলো ট্রান্সিটিভ ভার্ব, সুতরাং তার একটা অবজেক্ট লাগবে। অপরদিকে তুমি নিজে শুইবা, তো নিজে শুইলে তোমার তো অবজেক্ট লাগবে না, সুতরাং এই লাই ভার্বটার কোনো অবজেক্ট প্রয়োজন নাই। যেমন আই ডোন্ট লাইক টু লে মাই
পার্টস অন দ্য ফ্লোর, যে আমার যে পার্টস, আমার ব্যাগটাকে আমি ফ্লোরে রাখতে পছন্দ করি না। এই লে মানে শোয়ানো। আমরা বলছিলাম দুটা ভার্ব, এই লাই মানে তুমি নিজে শুইছো, আর এই লে মানে শোয়াইছো। তাহলে পার্সটা ব্যাগটাকে শোয়াইতে, তার মানে ফ্লোরে রাখতে আমি পছন্দ করি না। অপরদিকে দ্য ডগস অলওয়েজ লে দেয়ার টয়েস নেক্সট টু দেয়ার ওয়াটার বলস। তাহলে কুকুরগুলো তাদের যে খেলনাগুলো সেগুলো রাখে নেক্সট টু দেয়ার ওয়াটার বলস, তাদের ওয়াটার বলের পাশে তারা এই খেলনাগুলো রাখে, মানে শোয়ায়। তাহলে দেখো এই যে লে ভার্বের পরে এখানে অবজেক্ট কোনটা, প্রথম লে ভার্বের অবজেক্ট কোনটা, মাই পার্টস, এ হচ্ছে এখানের মধ্যে অবজেক্ট। তুমি একটা জিনিসকে তো শোয়াইতে হবে, তাহলে অবজেক্ট তো লাগবে। এইখানের মধ্যে লে ভার্বের অবজেক্ট হচ্ছে দেয়ার টয়েস, তাহলে অবজেক্ট আছে। ক্লিয়ার? অপরদিকে আমরা যদি বলি আই ক্যান অলওয়েজ টেল ওয়েন মাই ফ্রেন্ড ইজ লাইং বিকজ শি বাইটস তার লিপ। তাহলে আমি সবসময় বলতে পারি যে কখন আমার বন্ধু, এই লাইং মানে কি, মিথ্যা বলতেছে না শুয়ে যাচ্ছে। আমি সবসময় বলতে পারি যে কখন আমার বন্ধু শুয়ে যাচ্ছে না কি আমার বন্ধু হচ্ছে মিথ্যা বলতেছে, কখন আমার বন্ধু মিথ্যা বলতেছে, কারণ সেই বাইটস হার লিপ, কারণ সে ওর ঠোঁট কামড়ায় মিথ্যা বলার সময়। তাহলে দেখো এই যে লাই, তার সাথে যখন আইএনজি যুক্ত হয়েছে, এটা কিন্তু LIE হয় না, এটা মনে রাখতে হবে। এখানে ইটা কি হয়ে গেছে, IE, হ্যাঁ, এখানের মধ্যে IE একসাথে ওয়াই হয়ে গেছে, মনে রাখতে হবে এটা কিন্তু। হ্যাঁ, এটার প্রেজেন্ট ফর্ম ভার্বটা হচ্ছে LIE, লাই মিথ্যা বলা। তো তার লোক আইএনজি যুক্ত হইয়া, তাহলে তো এটা হওয়ার কথা ছিল LIE এরকম হওয়ার কথা ছিল না, এটা ওয়াই হয়ে গেছে। দ্য ডেলিভারি বয় টুক প্লেজার, তো ডেলিভারি বয়টা কিসে প্লেজার পায়, ইন লেইং ইচ নিউজ পেপার। তুমি দেখবো সকালবেলা ডেলিভারি ম্যান হচ্ছে দরজার নিচ দিয়া ওরা নিউজ পেপার দিয়ে ওরা চলে যায়, তাহলে সেই নিউজ পেপারটা লেইং করে সে মজা পায় অন দ্য ফ্লোর, ওর খুব ভালো লাগে জিনিসটা। এই লেটা কি, এই লেটা কি, এই লেইংটা কি, এটা হচ্ছে শোয়ানো যে ভার্বটা, এটা হচ্ছে শোয়ানো ভার্বটার লগে আইএনজি যুক্ত হয়েছে, রাইট? এটা শোয়ানো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমি তখন যা বললাম একটু রিভিউ করি। লাই অর্থ মিথ্যা বলা হতে পারে, শয়ন করা হতে পারে, বাচ্চারা মিথ্যা বলে, আর হচ্ছে বিড়ালটা সে তোমার রোদের মধ্যে শুয়ে থাকতে পছন্দ করে। এই লে মানে হচ্ছে আরেকজনকে শোয়ানো, আর লাই মানে হচ্ছে নিজে শোয়া। তাহলে এ লে ভার্বের অবজেক্ট লাগবে, নাহলে আরেকজনকে শোয়াবে কীভাবে, লাইয়ের কোনো অবজেক্ট লাগবে না। তারপর আমরা বললাম যে মিথ্যা বলা যে লাই, তার লগ আইএনজি যুক্ত করলে LYING হয়, লাইং। অপরদিকে লে মানে শোয়ানো, তার লগ আইএনজি যুক্ত করলে LAYING হয়। এই দুটো বুঝতে পারলাম। এখন আসো এদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, খুবই ঝামেলাপূর্ণ। এবার আসো, এই লাই তো মিথ্যা বলা, পাস্ট টেন্স, পাস্ট ফর্ম হচ্ছে লাইট, পাস্ট পার্টিসিপাল লাইট, তাহলে লাইট। এই লাইয়ত হইল শোয়া, নিজে শোয়া। হ্যাঁ, পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপাল লেইন। আর এই লেয়ত শোয়ানো, আরেকজনকে শোয়ানো। হ্যাঁ, আরেকজনকে শোয়াবা তুমি, বন্য কোন বস্তুকে শোয়াবা, তার পাস্ট ফর্ম হচ্ছে লেইট, পাস্ট পার্টিসিপাল হচ্ছে তাও লেইট। তাহলে আমরা কনফিউজ হয়ে যাই কোন জায়গায়, এইখান দিয়ে কনফিউজ হয়ে যায় যে দেখো লে যে ওয়ার্ডটা, সে একই সাথে লায়ের পাস্ট ফর্ম, আবার একই সাথে লে নিজে কিন্তু প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব। জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন? লে যখন প্রেজেন্ট ফর্ম তার অর্থ হলো শোয়ানো, আর লে যখন পাস্ট ফর্মের ভার্ব তার মানে সে লাইয়ের পাস্ট ফর্ম। আর যাদের ক্লিয়ার হয় নাই বা আরেকবার বললে বুঝবা তোমরা হচ্ছে, আমরা যখন স্লাইডগুলো দিব তখন মনোযোগ সহকারে পড়বা, তখন দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একবারে তোমার ক্লিয়ার হয়ে যাবে সবারই, এটা আমি আশা করি না। এরপর যখন স্লাইডগুলো দিব তখন আবার পড়বা, দেখবে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখো তাইলে লাই অর্থ হচ্ছে মিথ্যা বলা, তাহলে টু সে সামথিং আনট্রু, লাইট, আর আইএনজি যুক্ত করলে লাইং। হ্যাঁ, ওয়ার্ডটা কিন্তু LIE, তার লগ আইএনজি যুক্ত করলে কিন্তু AIEY হয়ে যায়। LI অর্থ হলো নিজে, হরাইজন্টালি শোয়া। হ্যাঁ, পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল লেইন, এর লগ আইএনজি যুক্ত করলো লাইং হয়। হ্যাঁ, ওকে। থার্ড ওয়ান, লে, এটা হলো শোয়ানো আরেকজনকে অত কোনো বস্তুকে, পাস্ট ফর্ম লেইট, পাস্ট পার্টিসিপল হলো লেইট, আইএনজি যুক্ত করলে লেইং।
আশা করি এখন থেকে আর প্রবলেম হবে না, তবে এটা আমাদের অসংখ্যবার রিভিশন দিতে হবে, একবার ক্লাস করলে আসলে মনে থাকবে না। আসো অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ। দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, মানে পুকুরটা মাছে পরিপূর্ণ। অপরদিকে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, অপরদিকে পুকুরে প্রচুর মাছ। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড। তাহলে তুই মনে রাখবা কী হবে, স্থানের নামটা যদি পরে হয় তাহলে অ্যাবাউন্ডস ইন, আর স্থানের নাম যদি আগে হয় তাহলে অ্যাবাউন্ডস উইথ, অ্যাবাউন্ডস উইথ ফিশ। মাছ দিয়ে যদি আমাদের স্থানের নাম যদি আগে হয়ে যায়, যেটা দিয়ে পরিপূর্ণ, তখন ওটা লাস্টে বসবো, তার আগে উইথ বসাবো, অ্যাবাউন্ডস উইথ ফিশ। কিন্তু ফিশ অ্যাবাউন্ডস উইথ পন্ড যদি হয়, তার মানে হচ্ছে যে পুকুর দিয়ে মাছ পরিপূর্ণ হয়ে যাবে, তখন তখন পুকুর দিয়ে মাছ পরিপূর্ণ উল্টা হয়ে যাবে। তাহলে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড। ওকে, আমরা জাস্ট মিনিং বুঝে বুঝে আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, কমন সেন্স দিয়ে বোঝা যায়, রাইট, কমন সেন্স দিয়ে বোঝা যায়। কনসিস্টের সাথে আমরা অফ দিব নাকি ইন দিব, কখন কোনটা দিব। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া। দ্য টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার দিয়ে টিমটা গঠিত, কনসিস্ট অফ। অপরদিকে নিহিত, এটা অর্থে কনসিস্ট ইন, যেমন হ্যাপিনেস কনসিস্ট ইন সিম্পলিসিটি, সিম্পলিসিটির মধ্যেই সুখ নিহিত। আসো কনফাইন ইন এবং কনফাইন টু, কোন ক্ষেত্রে কোনটা বসাবো আমরা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যদি উল্টাপাল্টা যদি করি তাহলে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো, কক্ষে আবদ্ধ থাকা অর্থে কনফাইন্ড ইন, তাহলে হি ইজ কনফাইন্ড ইন এ রুম ফর 5 days। হ্যাঁ, 5 দিন সে কক্ষে আবদ্ধ। কোন পরিস্থিতিতে একজন মানুষ কক্ষে 5 দিন আবদ্ধ থাকতে পারে আমরা সে ব্যাপারে বলবো। অপরদিকে বিছানায় আবদ্ধ হলো কনফাইন্ড টু, হি ইজ কনফাইন্ড টু বেড। হ্যাঁ, সে বিছানা থেকে লড়াচড়া করতে পারতেছে না, হ্যাঁ, বিছানায় আবদ্ধ, কনফাইন্ড টু। আর সে ঘরে আবদ্ধ, কক্ষে আবদ্ধ, সে কনফাইন্ড ইন। তো এরকম পরিস্থিতিতে বিয়ের পরে তোমার দেখবে, তোমার যদি খুব ক্লোজ ফ্রেন্ড, যে তার বিয়ে হওয়ার পরে সে মোটামুটি 2-3 দিন সে ঘরের মধ্যে কনফাইন্ড ইন হয়ে যায়, সে আর ঘর থেকে বেরোচ্ছে না সে। অপরদিকে সে বিয়ের কিছুদিন যাইতে না যাইতে যদি সে বউর সাথে বেয়াদবি করে, তাহলে সে কিন্তু এরকম কনফাইন টু বেড হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, একদম ঠ্যাং ভাঙিয়ে দিবে কিন্তু। সুতরাং দুই ক্ষেত্রে কিন্তু কনফাইনের কিন্তু ভূমিকা আছে। তাহলে এই হচ্ছে কনফাইন্ড ইন, ঘরের মধ্যে কনফাইন ইন হয়ে থাকা। আর বেশি আঙ্কি ব্যাঙ্কি করলে একদম বিছনার মধ্যে কনফাইন টু করে দিবে। সুতরাং যা করার খুবই সাবধানে করতে হবে, কোনো কিছু স্বীকার করা যাবে না, যাই করো কখনো স্বীকার করা যাবে না কোনো কিছু। এগুলো তো তোমার এই যে এইসব টেকনিক যে বলতেছে, এগুলো তো অনেক দামি টেকনিক, এগুলো তুমি তো তোমাকে শেখাবে না এগুলো, হ্যাঁ, এর মাধ্যমে তুমি লাইফে অনেক ভালো থাকতে পারবা। আসো কাউন্ট ফর এবং কাউন্ট আপন বা অন। হ্যাঁ, যে আমরা প্রায় বলি যে তোমার কথার কোনো সে আমার কথাটা পাত্তা দিল না, আমার গণায় ধরলো না, বা চিটাঙ্গা ভাষা বলি সে তোমার সে গণায় ধরে নাই। সে এই যে গণায় ধরলো না, এটা হচ্ছে কাউন্ট ফর। তাহলে হিজ অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং, ওর উপদেশের কোনো মূল্য নাই, ওর উপদেশ গণায় ধরে কোনো লাভ নাই। হ্যাঁ, তাহলে গণায় ধরলাম না আমরা, এটা হলো কাউন্ট ফর। হিজ অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং, ওর উপদেশের কোনো মূল্যই নাই, আমরা কোনো পাত্তাই দিলাম না। অপরদিকে কাউন্ট আপন বা কাউন্ট অন অর্থ নির্ভর করা, যেমন আই কাউন্ট আপন ইউর হেল্প ফর দিস ওয়ার্ক, এই কাজটার জন্য আমি তোমার উপরে নির্ভর করি, তোমার উপর কাউন্ট আপন করি, তোমার উপর কাউন্ট অন করি আমি। তাহলে এই যে আমরা বলি যে তোমার আমি গুনি না তোমাকে, হ্যাঁ, এই অর্থে গণ্য হওয়ার অর্থ হলো কাউন্ট ফর। আচ্ছা, ডাল অফ এবং ডাল অ্যাট। ডাল অফ মানে হচ্ছে যে একটু বেকুব টাইপের, হ্যাঁ, বোধ শক্তিহীন। হি ইজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, কথাগুলি একটু কম বুঝে, একটু বেকুব টাইপের, হ্যাঁ, এটা ডাল অফ। অপরদিকে কোনো বিষয়ে কাঁচা, যেমন সে অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা মানে সে হচ্ছে অঙ্কে দুর্বল, এটা ডাল অ্যাট। হি ইজ ডাল অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ ডাল অ্যাট ইংলিশ, হি ইজ ডাল অ্যাট হিস্ট্রি। তাহলে ডাল অ্যাট মানে হলো কাঁচা, কোনো সাবজেক্টে কাঁচা। আর বেকুব টাইপের হলো ডাল অফ, হি ইজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং, সে একটু কম বুঝে। আসো হার্ড অ্যাট, হার্ড অফ এবং হার্ড আপ। হার্ড অ্যাট মানে হচ্ছে উদ্যমী, খুব পরিশ্রমী। হি ইজ হার্ড অ্যাট ওয়ার্ক বিফোর এক্সামিনেশন, পরীক্ষার আগে সে খুবই পরিশ্রমী, খুব উদ্যমী, হার্ড অ্যাট, এটা আমরা জানি। একটু কানে কম শোনা, এটা হার্ড অফ। যেমন হি ইজ হার্ড অফ হিয়ারিং, তাহলে এটা হার্ড কেন হইলো, মানে সে শুনতে একটু অসুবিধা তার, মানে এই যে হিয়ারিং করতে ওর অনেক কষ্ট হইতেছে,
তার মানে ও একটু কম শুনে, হি ইজ হার্ড অফ হিয়ারিং। অপরদিকে কেউ খুব গরিব বা অভাবগ্রস্ত অর্থে আমরা বসাই হার্ড আপ, যেমন হি ইজ হার্ড আপ অ্যাট প্রেজেন্ট, বর্তমানে সে একটু হার্ড আপ আছে, বর্তমানে সে একটু অভাবগ্রস্ত, বর্তমানে সে একটু গরিব। স্টিল ইনটু এবং স্টিল আপন কোনটা আমরা কখন আমরা ব্যবহার করি? দেখো, খুব চুপি সারে, খুব গোপনে প্রবেশ করার অর্থে স্টিল ইনটু, যেমন দ্য লিডার স্টিল ইনটু দ্য মিটিং, যে নেতা সে মিটিংয়ে দেরিতে আসছে, আস্তে করে চুপি সারে সে ধরো ঢুকে গেছে মিটিংয়ের মধ্যে। দ্য লিডার স্টল ইনটু দ্য মিটিং, যে নেতা খুব চুপি সারে মিটিংয়ের ভিতরে ঢুকছে, প্রবেশ করছে। আর স্টিল আপন মানে হচ্ছে ধীরে ধীরে আসে, যেমন আ স্লো অ্যান্ড গ্রাজুয়াল চেঞ্জ স্টোল আপন হার, তার মধ্যে একটা স্লো এবং গ্রাজুয়াল চেঞ্জ আসছে। তাহলে চুপিসারে কোনো কিছু আসা, নীরবে কোনো কিছু আসা, গোপনে কোনো কিছু আসা, এটা হচ্ছে স্টিল ইনটু। স্টিল আপন মানে হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে আসা। তাহলে আমরা কি করব? আমরা প্রিপোজিশন মুখস্থ করার ট্রাই না করে আমরা প্রত্যেকটা প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে, আমরা প্রত্যেকটা প্রিপোজিশন দিয়ে আমরা হচ্ছে একটা সেন্টেন্স মেক করার ট্রাই করব। এখানে যতগুলো ফ্রেজ আমরা লিখছি সবগুলো দিয়ে আমরা একটা করে সেন্টেন্স মেক করার ট্রাই করবো, এক বা একাধিক সেন্টেন্স মেক করব। যত বেশি সেন্টেন্স মেক করবো তত বেশি আমাদের মনে থাকবে। কিন্তু এখানে নির্দিষ্ট কোনো রুলস নাই যে এটা কেমনে মনে রাখবো, এটা এরকম কোনো রুলস এখানের মধ্যে নাই। স্টেয়ার অ্যাট, স্টেয়ার অর্থ তাকায় থাকা, দ্য নিউ কামার স্টেয়ার্স অ্যাট মি, সে আমাদের তাকায় আছে, হ্যাঁ, হা করে তাকায় আছে, স্টেয়ার অ্যাট। আর স্টেয়ার ইন মানে প্রতিমান হওয়া, যেমন ডেথ স্টেয়ার্ড হিম ইন দ্য ফেস, ডেথ স্টেয়ার্ড হিম ইন দ্য ফেস, যে তার মুখে, মুখ দেখে বোঝা যাচ্ছে তার ক্যান্সার হয়েছে, এখন মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার মুখের মধ্যে তার একদম ডেথটা প্রতীয়মান, যে বাঁচবে না আর, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে আর বাঁচবে না। সো স্টেয়ার ইন মানে হচ্ছে প্রতিমান হওয়া। আচ্ছা, তো এখন আসো, তুমি কাউকে বলবা, প্লিজ নিজের খেয়াল রেখো, হ্যাঁ, খুবই রোমান্টিক কথা বলবা আর কি। তাই সেক্ষেত্রে তুমি কি বলবা? কেয়ার অফ বলবা না কেয়ার ফর বলবা? তাইলে যখন কাউকে বলবা যে প্লিজ তুমি নিজের খেয়াল রেখো, বলতে হবে টেক কেয়ার অফ। এটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে আমরা এটা শুনতে শুনতে অভ্যস্ত, যে টেক কেয়ার অফ, হ্যাঁ। তো প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, যে তোমার নিজের প্রতি খেয়াল রাখো বা নিজের স্বাস্থ্যের যত্ন নিও। তাহলে কেয়ার অফ যখন বলবো তার মানে হচ্ছে যে খেয়াল রাখা, যত্ন নেওয়া। অপরদিকে কেয়ার ফর যখন বলবা, কেয়ার ফর মানে হচ্ছে কাউকে পাত্তা দেওয়া, কাউকে গ্রাহ্য করা। তো এখানে বউ আসছে, ওর সাথে কথাবার্তা বলতে, কিন্তু সে ফোন টিপতেছে, তবে সে বউকে কেয়ার ফর করতেছে না, হি ডাজ নট কেয়ার ফর হিজ ওয়াইফ, ওর বউকে পাত্তা দিচ্ছে না, সে গ্রাহ্য করতেছে না। তাহলে কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ আমরা একসাথে বলতে পারি। আর কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা, পাত্তা দেওয়া। সিট ইন এবং সিট অন, আর্ম চেয়ার টাইপের কোনো কিছু যদি হয়, যে হাতলওয়ালা যে চেয়ার যেটা ভিতরে বসা যায়, ওটাকে বলা হয় সিট ইন। হ্যাঁ, দেখো এই যে হাতলওয়ালা, আমরা এরকম চেয়ার দেখলে বুঝি এখানে বসরা বসে, তাই না? এটা দেখলে বুঝি এখানে বস বসছে, এখানে একটা টাওয়াল আছে। তোমাদের টাওয়ালের গল্পটা বলছিলাম যে কেন চেয়ারের মধ্যে টাওয়াল থাকে, তাই না? টাওয়াল থাকার ঘটনাটা তোমরা জানো, যে বসদের চেয়ারে কেন টাওয়াল থাকে, হাতল আছে। অপরদিকে যদি হাতল ছাড়া যদি চেয়ার হয়, তাহলে হচ্ছে যে তুমি বলবা সিট অন, শি সেট অন এ চেয়ার। এখন তুমি বলবা যে এখানের মধ্যে যে চেয়ার হাতল আছে নাকি নাই, আমি কেমন বুঝবো? যদি আর্ম চেয়ার কথাটা যদি বলেই দেয়, তাহলে বুঝবা তো নিশ্চয় হাতল আছে। তো আর্ম চেয়ার যদি থাকে তাহলে সেটা হচ্ছে সিট ইন। আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলি, সেটা হচ্ছে ব্রিটিশরা আমাদের এখন যে সিভিল সার্ভিসের যে এক্সামটা, তোমরা কি একটা বিষয় খেয়াল করছো, যে তোমাদের মধ্যে কেউ যদি একটা চাকরি পায়, সেটা যততম গ্রেডের হবে হোক, যে হোক 16তম গ্রেডের একটা জব, যততম গ্রেডের চাকরি হবে হোক, যে আমাদের আব্বা মারা কিন্তু এলাকাবাসীদের জানান দেয় যে আমার ছেলেটা চাকরি পেয়েছে, আমার মেয়েটা চাকরি পেয়েছে, আত্মীয় স্বজনরা কিন্তু আলোচনা করে ওদের চাকরি পেয়েছে, হ্যাঁ। কিন্তু ধরো একজন 18,000 টাকা বেতনের একটা চাকরিতে ঢুকছে, সবাই খুব প্রাউড ফিল করে বলো যেটা চাকরি পেয়েছে, কিন্তু ও একটা দোকান দিচ্ছে, দোকানে ধরো ওর মান্থলি 45,000 টাকা আয় হয়। এ দেখো বাপ মা কিন্তু কাউকে বলে না, বা এটা নিয়ে কোনো আলোচনা হয় না যে সে একটা ব্যবসা করছে, সে একটা মুদি দোকান দিচ্ছে, 45,000 টাকা করে আয় হয়, এটা নিয়ে কিন্তু কেউ এটা নিয়ে কোনো আলোচনাই করে না। তোমরা কি বিষয়টা খেয়াল করছো কিনা? ধরো একজন একটা তোমার সে ধরো নতুন একটা কৃষি খামার দিল, সে ওখান থেকে চাষবাস করে ও শাকসবজি বিক্রি করেছে, মাসে 60,000 টাকা আয় করে, ওটা কিন্তু বাপ মা কাউকে বলে না এবং এটা নিয়ে কেউ আলোচনা করে না। কিন্তু 18,000 টাকা চাকরি পেলে কিন্তু তোমার সবাই আলোচনা করে এটা নিয়ে। ভারতবর্ষে কিন্তু চাকরি কখনোই গ্লোরিফাইড কোনো বিষয় ছিল না,
কারণ আমরা ছিলাম সবসময়, এই এলাকার মানুষ ছিল সবসময় ব্যবসায়ী, এলাকার মানুষ ছিল ধনী, তারা উৎপাদন করতো, হ্যাঁ, ফসল উৎপাদন করতাম আমরা, এগুলো মাঠে আমরা বিক্রি করতাম, হ্যাঁ, আমরা ছিলাম উৎপাদনকারী। তো এই চাকরি বাকরি সিস্টেমটা কিন্তু চালু করছে ব্রিটিশ আইসা, এই চাকরিকে গ্লোরিফাই করছে ওরা। তো ওরা এখানে আইসা সিভিল সার্ভিস চালু করছে, যে বিসিএস ক্যাডার, হ্যাঁ। তো যখন ওরা চালু করলো তখন তো ব্রিটিশরাই ওদের যে সরকারি যারা আছে ইংরেজ, তারাই এখানে চাকরি বিক্রি করতো। তো এখানে যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস যখন শুরু করা হলো, তখন বাঙালি অফিসারও সিভিল সার্ভিসে ঢোকা শুরু করলো। তো বাঙালির একটু ক্ষেত, তারা তো চুলের মধ্যে তেল দেয়, সরিষার তেল দেয়, একদম ধরো জুলফি ব্যয় ব্যয় পরে, হ্যাঁ, বউ বাসা থেকে তেল দিয়ে দেয়, কই তুমি একটু তেল দিয়ে যাও ভালো করে, হ্যাঁ, বাপ মাও তেল দিয়ে দেয় চুলের মধ্যে। চুলে তেল দেওয়ার কারণে যেটা হয়তো তোমার চেয়ারের মধ্যে তোমার তেল লেগে যেত। তো তেল লেগে যাওয়ার কারণে চেয়ারটা তেল চিটচিটে হয়ে যেত। তো এটা তো ব্রিটিশরা তো খুব সভ্য জাতি, ওরা হচ্ছে যে তোমার এটা তো মানে ওর সভ্য হলেও ওরা খুবই আবার আমাদের কোনো শোষণও করছে, তারা প্রচুর শোষণ করছে আমাদেরকে, কিন্তু তারা তো আমাদের চেয়ে একটু সিভিলাইজড। তখন তাদের কাছে এটা খুব অড লাগলো যে এখানে যে অফিসার, তার টেবিলের মধ্যে, তার চেয়ারের মধ্যে হচ্ছে তোমার তেল। তো এখন অফিসারকে তো বলা যায় না যে বাবু আপনি তো একটু চুলে তেল দিয়ে আসিয়ে নিতে, বলা যায় না। তখন তারা কি করছে, অফিসারের জন্য এরকম তোমার টাওয়াল বরাদ্দ দেওয়া শুরু করছে সরকারের কাছ থেকে। তো যত বড় অফিসার তত মোটা টাওয়াল, যাতে করে চুলে তেল দিলেও যাতে চেয়ারের মধ্যে যাতে না লাগে। এ হচ্ছে তোমার চেয়ারে টাওয়ালের ইতিহাস। তো এই ইতিহাস জানার পর আশা করি তুমি যখন কোনো অফিসে যখন চাকরি করবা, তো তুমি মাথায় তেল দিলে ঠিক আছে, তুমি একটা টাওয়াল লাগাবা। যদি মাথায় তেল না দাও, তো সেক্ষেত্রে তুমি চেয়ারে টাওয়াল লাগায় নিজেকে অপমানিত করার কোনো মানে হয় না। আমি এখনও বিভিন্ন অফিসে যাই, দেখি যে চেয়ারের মধ্যে টাওয়াল দেওয়া, তাই আমি ভাবি যে হয়তো উনি মাথায় তেল তেল দেয়, এই জন্য হয়তো রাখছে। তো তুমি তেল দিলে ঠিক আছে, তেল না দিলে তুমি চেয়ারে টাওয়াল রাখবা না কখনো। কয়েকজন সাউন্ড প্রবলেম মনে হচ্ছে, সাউন্ড প্রবলেম মনে হলে তুমি একটু লিভ নিয়ে জয়েন করো। ইন ক্যাশ এবং বাই চেক, আমরা যখন বলি যে সে টাকাটা ক্যাশে দিচ্ছে, হি পেড দ্য বিল ইন ক্যাশ, নগদ টাকায় দিছে সে। আর চেকের মাধ্যমে দিছে, তাহলে বাই চেক, সি পেড দ্য স্যালারি বাই চেক। চেকের মাধ্যমে দিলে বাই চেক, আর নগদে দিলে হলে ইন ক্যাশ। না, আমি যেটা বলছি এটা তোমার বানোয়াট না, এটা সত্য, ট্রু। এ হচ্ছে ইন ক্যাশ এবং এটা হচ্ছে বাই চেক। আসো, এবল টু এবং ক্যাপাবল অফ। আই এম এবল টু কুক, আমি রান্না করতে সক্ষম। অপরদিকে আই এম জাস্ট নট কেপাবল অফ মেকিং আ গোরমেট ডিনার। তাহলে এবলের পরে বসবে টু, ক্যাপাবলের পরে বসবে অফ। আসো, গার্ড অ্যাগেনিস্ট কখন হবে, গার্ড ফ্রম কখন হবে? গার্ড অ্যাগেনিস্ট মানে হচ্ছে সতর্ক থাকা, তুমি নিজে সতর্ক থাকলা। ইউ শুড গার্ড অ্যাগেনিস্ট মিস্টেক্স, সতর্ক থাকা। সো ওয়াই ইউ শুড গার্ড ইউর হার্ট অ্যাগেনিস্ট প্রাইড, যে কেন সকল প্রকারের গর্ব অহংকার থেকে তোমার হার্টকে তোমার হচ্ছে যে নিরাপদ রাখা উচিত। হ্যাঁ, একটা জিনিস যদি তোমার মনে যদি আসে, সেটা হচ্ছে গর্ব, হ্যাঁ, অহংকার, বড়াই। যদি তুমি কখনো মনে করো আমি অনেক কিছু জানি এবং আমার কোনো কিছু জানতে হবে না, আর বুঝবা তুমি শেষ, কিন্তু সো তুমি আর পৃথিবীতে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। যখনই মনের মধ্যে কোনো ব্যাপার কাজ করবে যে আমার আর মনে পড়তে হবে না, আমি অনেক কিছু জানি, আমি অনেক জ্ঞানী, আমার ইমপ্রুভ করা লাগবে না, তখনই তুমি মূলত শেষ হয়ে যাবা। অপরদিকে যে এখানে দেখা যাচ্ছে যে নায়িকা সে নায়ককে কিন্তু ভিলেনদের হাত থেকে রক্ষা করবে। তো সে গার্ডেড দ্য ম্যান ফ্রম ডেঞ্জার, তাহলে সে নায়ককে সে ডেঞ্জারের বিরুদ্ধে কি দিছে, তাকে প্রোটেকশন দিছে। তাহলে নায়ককে সে গার্ড দিছে, দেখো ওর কোমরে একটা পিস্তল আছে এবং সে নায়ককে সে গার্ড দিছে, গার্ড ফ্রম ডেঞ্জার। অপরদিকে গার্ড অ্যাগেনস্ট মিস্টেক, এই গার্ড অ্যাগেনস্ট মানে সতর্ক থাকা, আর এই গার্ড ফ্রম মানে হচ্ছে কাউকে বিপদ থেকে বাঁচানো। আসো, ডাই, যে ডাইয়ের সাথে কখন আমরা কোনটা বসাবো, কোন প্রিপোজিশন কখন বসাবো। রোগে মারা গেলে ডাই অফ, হ্যাঁ, যদি অতিরিক্ত কোনো কিছু করে যদি কেউ মারা যায় তাহলে ডাই ফ্রম, অতিরিক্ত এক্সারসাইজ করে মারা গেলে ডাই ফ্রম, অতিরিক্ত খেয়ে মারা গেলে ডাই ফ্রম, দুর্ঘটনা যদি মারা যায় তাহলে ডাই বাই। যেমন হি ডাইড বাই বাস অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট, হি ডাইড ফ্রম হেভি ইটিং, সে বেশি খাইতে যে মরে গেছে। হ্যাঁ, হি ডাইড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গেছে। ডাই ফর মানে ভালো কাজের জন্য মারা যাওয়া, হি ডাইড ফর দ্য কান্ট্রি,
সে দেশের জন্য মারা গেছে, দেশের জন্য, ধর্মের জন্য মারা গেলে ডাই ফর। তো প্রেমিকার জন্য মারা গেলে সেক্ষেত্রে কোনটা হবে এই ব্যাপার অবশ্য ব্যাকরণবিদরা কিছু বলে যায় নাই। ডাই ইন মানে শান্তিতে মারা যাওয়া। তো আমরা যদি বলি হি ডাইড ইন 1990 সালে সে মরে গেছে, তার মানে তেমন কোনো ঘটনা ঘটে না, মানে নর্মালি সে মারা গেছে, এটা হচ্ছে ডাই ইন। এখন সে কোভিড-19 মারা গেছে, সবাই লিখো তো একটু, কোভিড-19 মারা গেলে হচ্ছে ডাই অফ। এবার একটা কথা বলি, তুমি যদি বিদেশি পত্রিকাগুলো যদি দেখো, সেখানের মধ্যে দেখবা ওরা কিন্তু কোভিড-19 মরে গেছে, ওরা সবসময় কিন্তু ডাই অফ ইউজ করে নাই। হ্যাঁ, তো এখানে আমরা যে প্রিপোজিশনের ব্যবহারটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের পরীক্ষা পাস করার জন্য ফিক্সড, তুমি এটাই ব্যবহার করবা। কিন্তু তুমি বিদেশি কোনো পত্রিকা যদি দেখো, দেখবা যে ওরা সবসময় এখানে যেভাবে লিখছে আমরা, এটা সবসময় ওরা মানে নাই। ভাষা সবসময় চেঞ্জ হয়, ভাষা পরিবর্তন হয় সবসময়। এই জন্য তুমি এখানে দেখলে হুট করে লাফাই উঠলা যে পত্রিকাওয়ালারা ভুল করছে, ইকোনমিস্ট ভুল লেখছে এটা। হ্যাঁ, ওরা ভুল লেখে নাই, যেটা হচ্ছে ওরা নতুন পরিবর্তিত ভাষাতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, সো ওটাই ওদের জন্য নর্মাল। বাট আমাদেরকে পরীক্ষা পাস করার জন্য তোমাকে এটা মনে রাখতে হবে। আসো কোথায় আমরা কিসে অ্যাগ্রি করব? কোনো ব্যক্তির সাথে তুমি অ্যাগ্রি করলা, একমত হইলা, অ্যাগ্রি উইথ। আর কোনো বিষয়ের সাথে তুমি একমত হইলা, তাহলে হচ্ছে অ্যাগ্রি অন। কোনো বিষয়ের সাথে একমত হইলা। আর কোনো প্রপোজাল, কোনো প্রস্তাব, এটার সাথে অ্যাগ্রি হইলা, তাহলে অ্যাগ্রি টু। ব্যক্তির সাথে অ্যাগ্রি উইথ, কোনো বিষয়ের সাথে অ্যাগ্রি হইলে তুমি হচ্ছে অ্যাগ্রি অন, আর কোনো প্রপোজালের সাথে অ্যাগ্রি হইলে তুমি অ্যাগ্রি টু। যদি বুঝে থাকো তাহলে আমাকে আনসার দাও। এখানে একটা দুষ্ট মেয়ে, সে একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসছে বিয়ে করার জন্য, কিন্তু দ্য বয় ডিডেন্ট অ্যাগ্রি ড্যাশ আর প্রপোজাল। তো ছেলেটা ওই মেয়েটার প্রস্তাবে রাজি হয় নাই, এটা হচ্ছে অ্যাগ্রি টু হার প্রপোজাল। কারণ আমরা জানি যে অ্যাগ্রি টু মানে হচ্ছে কোনো প্রস্তাবের সাথে একমত হওয়া। অপরদিকে বিয়ে হচ্ছে একটা দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, সবাই যারা বিয়ে করছে তারা চায় যে বিয়ে না করলে বরং ভালো হইতো। অপরদিকে যারা হচ্ছে যে বিয়ে করে নাই, তারা সবসময় বিয়ে করতে চায়। তো তোমরা জানো যে বিয়ের মধ্যে কয়টা রিং আছে? 3টা রিং আছে না? 3টা রিং। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট রিং, একটা হচ্ছে ওয়েডিং রিং, আর একটা হচ্ছে সাফারিং। টোটাল 3টা রিং। তাইলে যদি বিয়ে করে কোনো ছেলে, তাকে কিন্তু মেনে নিতে হবে এরকম সাফারিং হবে লাইফে, এটা মেনে নিতে হবে। তাহলে অল দ্য বয়েজ অ্যাগ্রি দ্যাটস দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য ম্যারেজ। বিয়ের টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা একটা বিষয়, এটা একটা টপিক, একটা বিষয়। তাহলে কোনো বিষয়ের সাথে যদি একমত হয় তাহলে হচ্ছে অ্যাগ্রি অন। অল দ্য বয়েজ অ্যাগ্রি অন দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অফ ম্যারেজ। আর প্রস্তাবের সাথে একমত হলে অ্যাগ্রি টু, ব্যক্তির সাথে একমত হলে অ্যাগ্রি উইথ। আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ ইউ। তো বিয়ে করলে সবসময় তো বুঝতে পারছো। হ্যাঁ, তো আমরা এগুলো জেনে শুনে হচ্ছে যে আমরা অনেক সময় আমরা বিষ পান করে ফেলি, যারা করে ওরা জেনে শুনে করে আর কি। ল্যাক ইন এবং ল্যাক অফ। হ্যাঁ, ল্যাক ওয়ার্ডটা একই সাথে ভার্ব, একই সাথে নাউন হইতে পারে। বাক্যে তার অবস্থানের উপর, অর্থের উপর নির্ভর করবে সে কি নাউন হয়েছে নাকি ভার্ব হয়েছে। তার মিনিং কিন্তু ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। যখন সে ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন সে হবে ল্যাক ইন, আর যখন সে নাউন অর্থে ব্যবহার হবে তখন তার সাথে হবে ল্যাক অফ। যেমন হি ল্যাক্স ইন মানি, তার টাকার ঘাটতি আছে। তাহলে ল্যাক যখন ভার্ব হবে তার মানে ঘাটতি থাকা, আর ল্যাক যখন নাউন হবে তার মানে অভাব, তার মানে হচ্ছে অভাব। তাহলে হি ল্যাক্স ইন মানি, তার টাকার ঘাটতি আছে, টাকা কম আছে তার। আর হি হ্যাজ ল্যাক অফ মানি, তার টাকার অভাব আছে। এই ল্যাকটা হচ্ছে নাউন, আর এই ল্যাকটা হচ্ছে ভার্ব। লিভ অন, বাই এবং ফর। লিভ অন মানে খেয়ে বাঁচা, যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাঁচে। তা লিভ অন মানে খেয়ে বাঁচা। লিভ ফর মানে হচ্ছে কোনো কিছুর আকাঙ্ক্ষায় থাকা, যেমন উই লিভ ফর বেটার ডেজ, আমরা ভালো একটা দিনের আকাঙ্ক্ষায় আমরা আছি, বেঁচে আছি। লিভ ফর মানে হচ্ছে কোনো কিছুর আকাঙ্ক্ষায় থাকা, আর লিভ অন মানে খেয়ে বাঁচা। চলো আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব। এখানে কি চলতেছে বলো তো? ছবিটাতে কি মনে হচ্ছে? ফোনে কথাবার্তা চলতেছে, রাইট? আমরা এখন ফোনে একটু কথাবার্তা বলার জন্য আমরা কি কি প্রিপোজিশন ইউজ করব ওটা আমরা একটু দেখব। হ্যাঁ, কেউ ফোনে কথা বলা অবস্থা আছে, বি অন দ্য ফোন,
তাহলে হি ইজ অন দ্য ফোন, শি ইজ অন দ্য ফোন, আই এম অন দ্য ফোন, দে আর অন দ্য ফোন। তারা ফোনে কথা বলা অবস্থায় আছে, আমি ফোনে কথা বলা অবস্থায় আছি। তাহলে বি অন দ্য ফোন মানে হচ্ছে ফোনে কে কথা বলা অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট ইউর মাদার হোয়াইল শি ইজ অন দ্য ফোন। যখন সে ফোনে কথা বলা অবস্থায় থাকবে তখন তাকে ডিস্টার্ব করিও না। কাশেম হ্যাজ বিন অন দ্য ফোন টু শারমিন। তো কাশেম শারমিনের সাথে সে ফোনে কথা বলা অবস্থায় আছে মোর দেন অ্যান আওয়ার। তাহলে কাশেম শারমিনের সাথে 1 ঘন্টার বেশি সে হচ্ছে কথা বলা অবস্থায় আছে। তো যেহেতু কাশেম শারমিনের কথা বলতেছিল, এখানের মধ্যে এখন শারমিনের আম্মা ওকে ধরছে, হু ওয়াজ দ্যাট অন দ্য ফোন। এই ফোনে কে কথা বলতেছিল? হ্যাঁ, সে বলতেছে আমার বান্ধবী আমাকে ফোন করছিল, আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, যে পিটুয়েতে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কালকে প্রিপারেশন, সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো ফোনে কথা বলা যদি বোঝায় ওই অবস্থা আছে, সেটা হচ্ছে বি অন দ্য ফোন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফোনে কথা বলা অবস্থায় থাকলে আমরা বি অন দ্য ফোন ইউজ করবো। দ্যাট সন অফ মাইন্ড ইজ অন দ্য ফোন অল ডে। আমার পোলাটা সারাদিন কথা বলা অবস্থায় থাকে, সারাক্ষণ ফোনে কথা বলতেই থাকে। এবার আসলে বাই ফোন এবং ওভার দ্য ফোন। তাহলে আমরা অন দ্য ফোন আমরা বুঝে ফেলছি, অন দ্য ফোন মানে ফোনে থাকা। এবার আসো বাই ফোন এবং ওভার দ্য ফোন। ফোনে কোনো কাজ করা বুঝাইলে বাই ওভার দুটাই বসবে, যে কোনো একটা বসাতে পারবা। তো মনে রাখবা বাই বসাইলে সেখানে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। আর ওভার বসাইলে আর্টিকেল বসাবা। ফোনে কাজ করা মানে তুমি ফোনে অর্ডার দিতে পারো, যে ফোনে তুমি পিজার অর্ডার দিতে পারো, ফোনে তুমি কোনো ধরো বিভিন্ন রকমের অনলাইন শপে তুমি কোনো পণ্যের অর্ডার দিতে পারো। হ্যাঁ, ফোন করে আমরা অনেক অর্ডার নিতে পারি। সে ইনভাইটেড মি ওভার দ্য ফোন। তাহলে সে আমাকে ফোনের মাধ্যমে কি করছে, আমাকে দাওয়াত দিচ্ছে। মানে বাসায় আসে নাই, সে ফোন করে আমাকে দাওয়াত দিচ্ছে। ইউ ক্যান রিজার্ভ সিটস ওভার দ্য ফোন। তুমি ফোনের মাধ্যমে কি করতে পারো, তুমি সিট রিজার্ভ রাখতে পারো। মাচ অফিস ওয়ার্ক ইজ ডান বাই ফোন। তার অনেক কাজ ফোনে হয়ে যায়। তাহলে ফোন দ্বারা কোনো কাজ যদি আমরা বুঝাই, তাহলে সেখানে বাই ফোনও বসাইতে পারবা, ওভার দ্য ফোনও বসাইতে পারবা, নো প্রবলেম। কিন্তু মনে রাখতে হবে ওভার বসালে দা বসাইতে হবে, আর বাই বসালে সেক্ষেত্রে আর্টিকেল বসাইতে হবে না। তাহলে মনে রাখা হচ্ছে বি ভার্ব থাকলে অন দ্য ফোন, আই এম অন দ্য ফোন, হি ইজ অন দ্য ফোন, শি ইজ অন দ্য ফোন, দে আর অন দ্য ফোন। আর বি ভার্ব যদি না থাকে তাহলে হয় ওভার দ্য ফোন বলবা, নাহলে বাই ফোন বলবা। ওভার বললে দা বলতে হবে, বাই বললে দা বলতে হবে না, হয় বাই ফোন নাহলে ওভার দ্য ফোন। আশা করি মনে থাকবে। মনে না থাকলে স্লাইড করে যখন পড়বা তখন মনে থাকবে। আসলে ইন এবং উইদিন, একটা কাজ করার জন্য সময় হচ্ছে 30 দিন। তাহলে এটা হচ্ছে 0 ডেজ, ধরো 10 ডেজ, 20 ডেজ এবং এটা হলো 30 ডেজ। ওকে, রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ। রিয়াদ 1 মাসের মধ্যে কাজটা করবে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ, এইটাও কিন্তু হচ্ছে 1 মাসের মধ্যেই করবে। এখন আসো এইখানে ইন এ মান্থ এবং উইদিন এ মান্থ, এই দুটার মধ্যে কোনটাতে টাইম কম লাগতেছে, কোনটাতে টাইম কম লাগবে? দেখো, যখন আমরা বলবো রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ, সে 1 মাসের মধ্যে কাজটা করবে, তার মানে ও 30 দিন লাগবে। তার মানে ওর 30 দিনই লাগবে এখানের মধ্যে। 1 মাসে সে কাজটা করবে, 1 মাস লাগবে, তার 30 দিন তার লাগবে। আর উইদিন এ মান্থ মানে হচ্ছে 1 মাসের মধ্যে করবে, তার মানে 15 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে, 25 দিনও লাগতে পারে, 28 দিনও লাগতে পারে। 1 মাসের মধ্যেই সে করবে। তাহলে উইদিন মানে হচ্ছে তুমি ওই টাইমটা শেষ হওয়ার আগে করে ফেলবা। আর ইন মানে হচ্ছে ওই টাইমটাই তুমি পুরোটাই মোটামুটি নিবা। ইন মানে হচ্ছে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত বোঝায়, আর উইদিন মানে হচ্ছে ওই সময়টা শেষ হওয়ার আগে। আসলে 3টা ওয়ার্ড আমরা দেখি, যে অন টাইম, ইন টাইম, জাস্ট ইন টাইম। হ্যাঁ, তাহলে ইন টাইম মানে আমরা বুঝতে পারছি যে সে এখানে যে ব্যাপক যে সময়টা সেটা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বোঝাচ্ছে, ওই সময়টা পুরোটাই সে নিবে। তো এখন তাহলে অন টাইমও তো এটার সাথে কাছাকাছি, পার্থক্য কি? দেখো, আমরা সেন্টেন্সটা পড়ি। মিটিংটা শিডিউল করা হয়েছে 10 AM এর জন্য, সকাল 10টা বাজে মিটিংটা হবে। আই অ্যারাইভড ইন টাইম টু হ্যাভ সাম কফি বিফোর দ্য মিটিং স্টার্টেড। হ্যাঁ, আমি সেখানে ইন টাইম পৌঁছাইছি যে আমরা হচ্ছে যে মিটিংয়ের আগে যাতে আমি কিছু কফি খাইতে পারি। আমি তাহলে 10টার আগেই পৌঁছাইছি।
ইন টাইমে যথাসময়ে পৌঁছে গেছি, ঠিক 10টা লাগাই না, ঠিক একটু আগে পৌঁছে গেছি। আর অন টাইম মানে হচ্ছে আমি ঠিক মিটিংটা যখন শুরু হয়েছে, দ্য মিটিং স্টার্টেড অন টাইম, তার মিটিংটা শুরু হয়েছে অন টাইমে, ঠিক 10টা মিটিংটা শুরু হয়েছে, আমি গেছি ইন টাইমে, যে 10টার মধ্যে আমি গেছি। মিটিংটা শুরু হয়েছে অন টাইমে, অন টাইমে শুরু হয়েছে মানে মিটিংটা যথাসময়ে শুরু হয়েছে। আচ্ছা, এখন আসো জাস্ট ইন টাইম মানে কি? জাস্ট ইন টাইম মানে হচ্ছে একটা প্রজেক্টের যে ডেডলাইন, এটা একদম লাস্ট মোমেন্টে এটা হয়েছে, এটা জাস্ট ইন টাইম। তাহলে প্রজেক্টটা ডিউ ছিল, অনেক সময় ইউনিভার্সিটিতে আমাদের অ্যাসাইনমেন্টের টাইম দিয়ে দেয়, রাত 12টার মধ্যে সাবমিট করতে হবে, রাত 10টার মধ্যে সাবমিট করতে হবে, সকাল 9টার মধ্যে সাবমিট করতে হবে। ওই প্রজেক্টটা ডিউ ছিল সকাল 10টা, তাইলে উই ফিনিশ দ্য প্রজেক্ট জাস্ট ইন টাইম, একদম ক্লোজলি, একদম 9:59 সাবমিট করছি প্রজেক্টটা, আমার অ্যাসাইনমেন্টটা জমা দিছি। আই অ্যারাইভড হোম জাস্ট ইন টাইম টু অ্যাভয়েড দ্য হেভি রেইন, মানে আমি পৌঁছেছি ঠিক তারপরে কি চলে আসছে, বৃষ্টি চলে আসছে। রিভিউ করি একটু, তাহলে ইন টাইম মানে হচ্ছে তোমার এই সময়টা লাগবে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ উইক, তুমি 7 দিনে কাজটা করবে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ, 30 দিনে কাজটা করবে, হ্যাঁ ওই সময়টা তাহলে লাগবে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ, 1 মাসের মধ্যে করবে, পুরোটা লাগবে না, মধ্যে করবে। আচ্ছা, ইন টাইম মানে হচ্ছে মিটিংটা শুরু হওয়ার আগেই সে পৌঁছে গেছে, একটু সময় হাতে আছে তার, যত সময় পৌঁছাইছে হাতে আছে সময়টা, হ্যাঁ একটু কফি টফি খাইছে। মিটিংটা শুরু হয়েছে অন টাইমে, 10টা শুরু হওয়ার কথা 10টাই শুরু হয়েছে অন টাইমে। আর জাস্ট ইন টাইম মানে হচ্ছে একটা শিডিউল, একটা ইভেন্ট ছিল, আমাকে একটা ডেডলাইন ছিল, একদম ডেডলাইনটা শেষ হওয়ার একদম জাস্ট আগ মুহূর্তে কাজটা আমি জমা দিচ্ছি, জাস্ট ইন টাইম। তাহলে অন টাইম, ইন টাইম, জাস্ট ইন টাইম, এদের পার্থক্য আমরা বুঝতে পারছি। আসো ব্লাইন্ড টু এবং ব্লাইন্ড অফ। হ্যাঁ, তো একবার জাহানারার সাথে আমার দেখা হইলো, তো জাহানারা খাতুন ওই কমেন্ট করছে এখানে, জাহানারাকে দেখা হলো, জাহানারাকে আমি বললাম যে জাহানারা তুমি ওই ছেলের সাথে কেন কথা বলো, ও তো হচ্ছে যে সবজি পোড়ায় খাতে দেখছি, আমি ওকে দেখছি যে সবজি টানতেছে, সে পোড়ায় পোড়ায় খাচ্ছে। জাহানারা কথাটার পাত্তায় দিল না। তা জাহানারা কি অন্ধ নাকি উদাসীন? জাহানারা কইলো ভাই আপনি কি বলেন না, আমি ওকে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো, আমার ভালোবাসা দিয়ে ওকে আমি ঠিক করে ফেলবো, আপনি ওগুলো কি বলেন? তাই সে কি অন্ধ নাকি উদাসীন? সে হচ্ছে উদাসীন। তাহলে ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন। হ্যাঁ, ইট ইজ দ্য কার্স অফ দ্য পাওয়ারফুল টু বি ব্লাইন্ড টু দেয়ার ওন ফল্ট। হ্যাঁ, পৃথিবীতে যত জায়গায় খুব শক্তিশালী স্বৈরাচার ছিল, সেটা অ্যাডলফ হিটলার থেকে শুরু করে, তুমি ইতিহাসে যত স্বৈরাচার দেখবা, সাইব খান থেকে শুরু করে যত বড় স্বৈরাচার, তাদের কখনোই পতন হইতো না। ফেরাউন থেকে শুরু করে যত স্বৈরাচার, তাদের কারো পতন হইতো না। তাদের পতন কেন হয়? কারণ তারা তাদের ভুলগুলোকে পাত্তা দেয় না, তারা মনে করে এই ভুলের কারণে তাদের কোনো সমস্যাই হবে না। এই কারণে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার কিন্তু টিকে নেই, তাদের পতন হয়ে গেছে। কেন? তারা এমন ফল্ট করতে থাকে, তারা কিন্তু এগুলোকে গ্রাহ্যই করে না। তাহলে পাওয়ারফুল যারা, এটা তাদের জন্য একটা অভিশাপ যে তাদের ভুলগুলোর ব্যাপারে ব্লাইন্ড টু থাকা। ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন থাকা, অপরদিকে কারো চোখে না দেখা, অন্ধ। এটা হচ্ছে ব্লাইন্ড অফ, হিজ ব্লাইন্ড অফ বোথ আইস, ও দু চোখে অন্ধ, ও দু চোখে দেখে না। আসলে শুধু এন্টার এবং এন্টার ইনটু মনে রাখতে হবে। প্রবেশ করা অর্থে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না। হি এন্টার্ড ইনটু দ্য রুম হয় না, হি এন্টার্ড দ্য রুম, সে রুমে ঢুকছে। হি এন্টার্ড দ্য রুম, রুমে ঢুকছে। এন্টার পরে ইনটু বসবে না। প্রবেশ করা অর্থে এন্টার ইনটু হবে না, এন্টার দ্য রুম। এন্টার ইনটু মানে চুক্তিতে প্রবেশ করা, চুক্তিতে ঢুকা, তার মানে দুজনে চুক্তি করা। তার এন্টার ইনটু মানে হচ্ছে একটা চুক্তি করছে। জেফারসন কান্ট্রি এন্টার্স ইনটু এগ্রিমেন্ট ফর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্ল্যান, একটা পত্রিকার কাটিং নেওয়া হয়েছে। তার মানে এখানের মধ্যে জেফারসন কাউন্টি তারা একটা চুক্তিতে ঢুকছে। তো চুক্তিতে ঢুকা, চুক্তি করা মানে এন্টার ইনটু, আর প্রবেশ করার অর্থ শুধু এন্টার, এখানে কি ইনটু বসবে না, নো প্রিপোজিশন কিন্তু। ডিউয়েল অন বা আপন অথবা ডিউয়েল ইন আমরা কোথায় বসাবো? কোনো কিছু আলোচনা করা, ডিউয়েল অন বা আপন। যেমন হি ডিউয়েলড অন বা আপন পলিটিক্স, রাজনীতি নিয়ে সে আলোচনা করেছিল। অপরদিকে গরিবরা ওরা কুড়ো ঘরে বাস করে, দ্য পুয়ার ডিউয়েল ইন হার্টস। গরিবরা, আমরা যখন অ্যাডজেক্টিভের আগে, এই যখন পুয়ারের আগে যখন দা লাগাই দিব, তখন এটা কী হয়ে যাবে? এটা তখন কমন নাউন হয়ে যাবে। দ্য পুয়ার মানে হচ্ছে গরিবরা। সো দ্য পুয়ার ডিউয়েল ইন হার্টস, গরিবরা ওরা হচ্ছে কুড়ো ঘরে বাস করে। ডিউয়েল ইন মানে হচ্ছে বাস করা, আর ডিউয়েল অন বা আপন অর্থ হলে আলোচনা করা। আসো ইনসিস্ট অন এবং
পারসিস্ট ইন, হ্যাঁ, কোনটা অর্থ কি? ইনসিস্ট ইন মানে হচ্ছে কোনো কিছুর জন্য জিদ করা, ইনসিস্ট অন, হ্যাঁ, যেমন হি ইনসিস্টেড অন কামিং উইথ মি, হি ইনসিস্টেড অন, সে আমার সাথে আসার ব্যাপারে সে একদম একদম জিদ করছে, সে বলছে আই ক্যানট স্ট্যান্ড হিম, হি বলছে আই ক্যানট স্ট্যান্ড হিম। তাহলে ও জিদ করছে, হ্যাঁ, যে ও ওর লোক যাবেই, সে জিদ করছে, যদিও ওকে টলারেট করতে পারতেছে না কোনোভাবেই, তাইলে ওকে ঠেকাতে পারে নাই, তাইলে কোনো কিছুর জন্য জিদ করা, এটা হচ্ছে ইনসিস্ট অন। অপরদিকে পারসিস্ট ইন মানে লেগে থাকা, as long as we persist in our deepest destiny we will continue to grow, যতদিন পর্যন্ত আমরা আমাদের ডিপেস্ট ডেস্টিনির জন্য লেগে থাকবো we will continue to grow, আমরা কিন্তু গ্রো করতেই থাকবো। আসো স্মাইল দিয়ে আমরা একটু দেখি স্মাইলের সাথে কি বসাবো, কারণ ঠাট্টা করা কারোর সাথে, হ্যাঁ, স্মাইল অ্যাট, হ্যাঁ, তোমরা চিনো, ওকে চিনো কিনা? আমাদের ছোটবেলায় সে খুবই জনপ্রিয় একজন অভিনেতা ছিল, আমরা ওকে খুবই ভয় পাইতাম, ওর নাম হচ্ছে ডিপজল, হ্যাঁ। তো সে মান্নার হাতে চরম মার খেত, প্রচণ্ড, সে অনেক মার খেতে সে, হ্যাঁ, আমরা খুব ভালো লাগতো যখন মান্না ওকে মারতো, খুবই ভালো লাগতো আমার, মার মার আরও মার আরও মার, মারে ফাটাই ফেল। তো তখন আমরা বুঝতাম না যে এই সিনেমার মধ্যে যেটা, এটা যে আসলে এটা যে পুরো অবাস্তব, এটা আসলে আমরা কি মিশে যেতাম, এবং তখন আমরা বলতাম মার মার, হ্যাঁ, আরও মার। স্মাইল অ্যাট মানে হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা। অপরদিকে ওকে মানে তোমরা অনেকে চিনো, সে আফ্রিকান, বাংলাদেশে এসে সে খুব জনপ্রিয় হয়ে গেছে, বাংলাদেশকে নিয়ে ইউটিউবিং করে সে কিন্তু অনেক তার ফ্যান ফলোয়ার অনেক বাড়াই ফেলছে সে। এটা হচ্ছে ওর নাম বোজরা নাকি একটা, ওর নাম আফ্রিকান। স্মাইল অন মানে হচ্ছে হাসা, বোরজা, আচ্ছা বোরজা ওর নাম। তাইলে এনিওয়ান ক্যান স্মাইল অন দেয়ার বেস্ট ডে, যে কেউ তার যেদিন ভালো দিন সেদিন হাসতে পারে, তাহলে হাসা মানে স্মাইল অন। আই লাইক টু মিট আ ম্যান হু ক্যান স্মাইল অন হিজ ওয়ার্স্ট, তাহলে আমি এমন একজন ব্যক্তিকে দেখতে চাই যে তার খারাপ দিনেও হাসতে পারে। ভালো দিনে তো হাসতে সবাই পারে, ধরো এক্সাম পাস করছে ওদিন তো সবাই হাসবে, কিন্তু এক্সাম ভালো করে নাই, ফেল করছে, ওদিন তো সবাই হাসতে পারে না। যে ব্যক্তি খারাপ দিনেও হাসতে পারে, আমি এরকম একজন লোককে দেখতে চাই। স্মাইল অন মানে হচ্ছে হাসা, আর স্মাইল অ্যাট মানে ঠাট্টা করা, মস্কারি করা। ঘড়ির সময় বোঝানোর জন্য আমরা কি কি প্রিপোজিশন ইউজ করব? ফিক্সড টাইম বোঝানোর জন্য অ্যাট, ঘড়ির মাধ্যমে, ঘড়ির দ্বারা, ঘড়ি অনুসারে, মোবাইল অনুসারে বাই, বাকি থাকা হচ্ছে টু, আর বেশি হয়ে গেলে হলো পাস্ট। চলো আমরা এক্সাম্পল দেখি। হি কেম হেয়ার অ্যাট 5 PM, সে 5টায় আসছে, অ্যাট 5 PM। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে, তাহলে তোমার ঘড়ি যে একটা যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে এখন সময় কয়টা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে, তাহলে এই যে সময় 5টা যে বাজছে, 4টা যে বাজছে, তোমার ঘড়ির মাধ্যমে কয়টা বাজছে, আসলে তোমার ঘড়িতে কয়টা বাজে, তাহলে ঘড়িতে কয়টা বাজে, কোনো যন্ত্রের মাধ্যমে যে টাইমটা দেখি আমরা সেটা হচ্ছে বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, কোয়ার্টার মানে হচ্ছে 4/1 তাহলে 1 ঘন্টা 4/1 মানে হচ্ছে 15 মিনিট, এটাকে আমরা কোয়ার্টার বলি। দিস ইজ কোয়ার্টার টু 10, তাহলে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, কোয়ার্টার টু 10। অপরদিকে 10টা বেজে আরও 15 মিনিট বেশি হয়ে গেছে, তাহলে কোয়ার্টার বেশি হয়ে গেছে, দিস ইজ কোয়ার্টার পাস্ট 10। কোয়ার্টার পাস্ট 10 মানে হচ্ছে 10:15, 10টা বেজে 15 মিনিট, আর কোয়ার্টার টু 10 মানে হচ্ছে 10:15, 10:15 মানে হচ্ছে 10টা বাজতে আরও 15 মিনিট বাকি। তার কোয়ার্টার টু মানে হচ্ছে, টু মানে আরও কম আছে 15 মিনিট, আর পাস্ট মানে হচ্ছে 15 মিনিট আরও পাস করে ফেলছে, আরও বেশি হয়ে গেছে। ইট ইজ 10 past 10, তার মানে এখন 10টা বেজে 10 মিনিট। ওকে, জেস্ট দিয়ে আমরা এখন কয়েকটা ওয়ার্ড আমরা জানবো। জেস্ট অ্যাট মানে ঠাট্টা করা, হ্যাঁ। তোমাদের কার এলাকায় ঠাট্টা করা বোঝানোর জন্য কে কোনটা ব্যবহার করো? ঠাট্টা করার জন্য তোমরা কোনো ওয়ার্ড ইউজ করো স্পেসিফিক? নোয়াখালী অঞ্চলে, আমাদের সন্দ্বীপ অঞ্চলে বলে যে বাইসালি করা, যে হেতানার লগে বাইসালি করে, মানে হেতানার লগে ঠাট্টা করে, মস্কারি করে, হ্যাঁ।
তো এই ওয়ার্ডটা আমি কোথাও ইউজ করতে দেখি না, যে বাইসেলি করে মানে হচ্ছে যে ঠাট্টা করে, মস্কারি করে। এটা এই ওয়ার্ডটা সম্ভবত শুধু হ্যাঁ ফাইজলামি করে, আর কি করে, রাইট। এটা শুধু নোয়াখালী বা আমাদের সন্দেহ অঞ্চলে বলে মজা নেওয়া করার সাথে। তাহলে জেস্ট মানে ঠাট্টা করা, ইনজেস্ট মানে মজার ছলে। হ্যাঁ, তো আমরা অনেক সময় তাহলে আমরা বুঝলাম যে জেস্ট মানে ঠাট্টা করে। হ্যাঁ, তো আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। হ্যাঁ, আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। সে সব কিছু একটু ঠাট্টা ফাইজলামি মস্কারি। হিজ জেস্ট অ্যাট এভরিথিং ইজ নট ডিজারেবল। সব কিছুতে তাদের জেস্ট, সব কিছু তাদের ঠাট্টা, সব কিছুতে তাদের ঠাট্টা বা মস্কারি, এটা কিন্তু ডিজারেবল নয়। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। অপরদিকে সে খুব মজার ছলে কোনো কথা বলছে, হি টোল্ড ইট ইন জেস্ট। তাইলে জেস্ট অ্যাট মানে ঠাট্টা করে কিছু বলছে, যে হি জেস্ট অ্যাট এভরিথিং, যে সব কিছু তার ঠাট্টা, এটা ভালো লাগে না, এটা ইজ নট ডিজারেবল। আর হি টোল্ড ইট ইন জেস্ট, ওইটা একটু মজা করে বলছে। আচ্ছা, অকার টু এবং অকার ইন কোনটা কখন ব্যবহার করবো? হ্যাঁ, তোমার একটা জিনিস মনে পড়ছে, হ্যাঁ, তো মনে হয়েছে হঠাৎ করে, অকার টু। আর অকার ইন মানে হচ্ছে কোনো একটা টপিক অন্য টপিকের সাথে সংশ্লিষ্ট হওয়া। যেমন দ্য আইডিয়া নেভার অকার্স টু মি, হ্যাঁ, যে আরে এই আইডিয়াটা আমার মনে আসে নাই তো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং না বিষয়টা, ব্যাপারটা তো মনে আসে না তেমন, আরে তোমার কেমন মনে আসলো? দ্য আইডিয়া নেভার অকার্স টু মি, অকার্স টু মানে হচ্ছে মনে হওয়া, আমার তো মনে হয় না, হাই তোমার মনে পড়লো এটা। অপরদিকে দিস ইভেন্ট অকার্স ইন শেক্সপিয়ার্স হ্যামলেট, এই ঘটনাটা শেক্সপিয়ারের হ্যামলেটের সাথে সংশ্লিষ্ট, মানে হ্যামলেটের মধ্যে ঘটছে এই ঘটনাটা, এই ঘটনাটা আমরা শেক্সপিয়ারের হ্যামলেটের মধ্যে দেখছি। তাহলে অকার্স ইন মানে সংশ্লিষ্ট হওয়া, আর অকার টু মানে হচ্ছে মনে পড়া। এম্বার্ক অন মানে শুরু করা, আর এম্বার্ক অ্যাট মানে হচ্ছে ল্যান্ডিং করা, অবতরণ করা। তাহলে P2A হ্যাজ এম্বার্কড অন এ নিউ ভেঞ্চার, P2A একটা নতুন প্রজেক্ট শুরু করছে 6am ক্লাব। তাহলে এই 6am ক্লাব P2A এম্বার্ক অন করছে। অপরদিকে উই এম্বার্কড অ্যাট দিল্লি, আমরা দিল্লিতে আমরা এম্বার্ক করছি, দিল্লিতে ল্যান্ড করছি। তাহলে বিমান ল্যান্ড করা, অবতরণ করা, এম্বার্ক অ্যাট, এবং কোনো কিছু শুরু করে সেটা হচ্ছে এম্বার্ক অন। অ্যাপোলজি ফর এবং অ্যাপোলজি টু আমরা কখন কোনটা ব্যবহার করব? কোনো কারণে ক্ষমা চাওয়া অ্যাপোলজি ফর, আর কারো কাছে ক্ষমা চাওয়া অ্যাপোলজি টু। যেমন ইউ শুড আস্ক অ্যাপোলজি ফর দ্য ইরর, যে তুমি ভুলের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। অপরদিকে ইউ শুড আস্ক অ্যাপোলজি টু ইউর ওয়াইফ, তোমার বউয়ের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। তাহলে কারো কাছে তুমি ক্ষমা চাইবা সেটা অ্যাপোলজি টু, আর কোনো কিছুর জন্য ক্ষমা চাইবা সেটা অ্যাপোলজি ফর। তাহলে ভুলের জন্য ক্ষমা চাইবে অ্যাপোলজি ফর দ্য ইরর, আর বউর কাছে ক্ষমা চাইবে সেটা হচ্ছে অ্যাপোলজি টু ইউর ওয়াইফ। ওকে, তো সবসময় ক্ষমা চাওয়ার দরকার নাই, 2-3 দিন পরে এগুলো এমনি ঠিক হয়ে যায়, ক্ষমা চাওয়ার বেশি একটা প্রয়োজন হয় না, কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তো আসো আমরা হচ্ছে যে এখন পরিচিতি অর্থে আমরা কিছু ওয়ার্ড পড়বো। হ্যাঁ, কী কী ওয়ার্ড আছে পরিচিতি অর্থে? ফ্যামিলিয়ারের সাথে টু বসে। এখানে যে ওয়ার্ডগুলো আমি সবগুলো পড়বো না, তোমাকে যেহেতু স্লাইডগুলো দিয়ে দিব, তুমি স্লাইডগুলো কি করবা, প্রত্যেকটা তুমি হচ্ছে যে এখানে ওয়ার্ড দিয়ে তুমি একটা করে সেন্টেন্স মেক করবা। যদি সেন্টেন্স মেক না করো তাহলে এগুলো তোমার কখনোই মনে থাকবে না, এটা পসিবল না। তুমি সেন্টেন্স মেক করবা। যেমন হি ইজ ফ্যামিলিয়ার টু মি, সে আমার পরিচিত। ইন্ট্রোডিউস টু মানে পরিচিত করানো কাউকে। নোন টু মানে পরিচিত, হি ইজ নোন টু মি। স্ট্রেঞ্জ টু মানে অপরিচিত, হি ইজ ভেরি স্ট্রেঞ্জ টু মি, যে সে আমার কাছে খুবই অপরিচিত। আমরা এখানে কিছু ওয়ার্ডও লিখছি, এখানে সেন্টেন্সও লিখছি, এবং পরীক্ষার মধ্যে আসবে হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার ড্যাশ মি, আই ইন্ট্রোডিউস হিম ড্যাশ টু মাই ব্রাদার্স, হি ইজ নোন ড্যাশ মি, দ্য নেম ইজ স্ট্রেঞ্জ ড্যাশ মি। যতগুলো সেন্টেন্স এখানে লিখছি সবগুলো সেন্টেন্স 1 কোটি স্টার। কত কোটি স্টার এখানের মধ্যে? সবগুলো সেন্টেন্স 1 crore স্টার। সবগুলো সেন্টেন্স তুমি উচ্চ স্বরে 2 থেকে 3 বার
উচ্চ স্বরে পড়বা, এমনভাবে পড়বা যাতে তোমার কান শুনে। হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার টু মি, তার চেহারাটা আমার খুব পরিচিত। আই ইন্ট্রোডিউসড হিম টু মাই ব্রাদার্স, আমি তারে আমার ভাইদের সাথে পরিচয় করাই দিচ্ছি। হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত। দ্য নেম ইজ স্ট্রেঞ্জ টু মি, ওর নামটা আমার কাছে খুব অপরিচিত। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স 2 থেকে 3 বার উচ্চ স্বরে পড়বা যাতে তোমার কান যাতে শুনে। এইভাবে পড়তে পড়তে তোমার প্রথমে কিছু মনে থাকবে, এরপর আরও কিছু মনে থাকবে, এরপর আরও কিছু মনে থাকবে, সবগুলা তোমার সবার মনে থাকবে না, এটা নর্মাল। আচ্ছা, উদাসীন অর্থে ব্লাইন্ড টু, ক্যালাস টু, ডিফ টু, ইনডিফারেন্ট টু, ইনসেন্সিবল টু, অ্যাপাথেটিক টু, সবগুলো অর্থ কিন্তু উদাসীন। আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স লিখছি। শি ইজ ব্লাইন্ড টু হার হাজব্যান্ডস ফলস, সে তার হচ্ছে যে এই সেন্টেন্সটা একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে যে তোমার ইউজুয়ালি মেয়েরা হাজব্যান্ডের ফলের ব্যাপারে ওরা খুবই সচেতন থাকে, এবং একবার যদি ভুল করে এটা আজীবন বলতে থাকে, শুধু বলতে থাকে, শুধু বলতেই থাকে। এখানে আমরা লিখি টু হার বিএফ লিখি, ওটা আবার ঠিক আছে। হাজব্যান্ড একবার যে ফল যেটা করে এটা আজীবন শুধু বলতে থাকে, শুধু বলতেই থাকে। আচ্ছা, শি ইজ ব্লাইন্ড টু হার বিএফ, ওর বিএফের, সে বলে আমার বিএফ যত খারাপ করুক না কেন আমার ভালোবাসা দিয়ে আমি ঠিক করে ফেলবো, আমার ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো। এইটাই হচ্ছে সবচেয়ে মানে কী বলবো স্যাড রিয়েলিটি আর কি। ক্যালাস টু মাই সাফারিং, হিজ ক্যালাস টু মাই সাফারিং, সে আমার দুঃখ কষ্টের ব্যাপারে খুবই উদাসীন। হি ওয়াজ ডিফ টু মাই রিকোয়েস্ট, আমি যাতে রিকোয়েস্ট করলাম সেই ব্যাপারে পাত্তা দিচ্ছে না, সে খুবই উদাসীন। হ্যাঁ, মানে কানে নিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। হি ইজ ইনডিফারেন্ট টু মাই ইন্টারেস্ট, আমার যে আগ্রহ আছে এই ব্যাপারে সে খুবই উদাসীন। হি ইজ নট ইনসেন্সিবল টু অল সেন্স অফ শেম, সে অল সেন্স অফ শেমের ব্যাপারে সে কিন্তু ইনসেন্সিবল না, ও কিন্তু বুঝে কিন্তু সে ইনসেন্সিবল না। হি ইজ অ্যাপাথেটিক টু হিজ ওয়ার্ক, সে কাজের ব্যাপারে খুবই উদাসীন, কী করে না করে কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, উপকারী বা উপযোগী বা দরকারি বোঝাতে টু ইউজ করা হয়। বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, এসেনশিয়াল টু, অ্যাডভান্টেজিয়াস টু, ফেভারেবল টু, ইন্ডিসপেন্সিবল টু, ইউজফুল টু। আমি কিন্তু সবগুলো সেন্টেন্স এখানের মধ্যে পড়বো না। বলতে কত কোটি স্টার এগুলা, কত কোটি স্টার এগুলা, এই যে লেক্সি সেন্টেন্সগুলা এগুলো কত কোটি স্টার, সবগুলো 1 কোটি স্টার প্রত্যেকটা সেন্টেন্স। উচ্চস্বরে 3 বার পড়বা। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ টু হেলথ, মানি ইজ নট এসেনশিয়াল টু হ্যাপিনেস। 1 কোটি স্টার এবং 3 বার করে উচ্চস্বরে পড়বা যাতে কানের মধ্যে ঢুকে, তাহলে তোমার এগুলো মনে থাকবে, তবে সবগুলো মনে থাকবে না। আচ্ছা, অপকারী অর্থে ডিস্ট্রাকটিভ টু, ডেট্রিমেন্টাল টু, ফাটাল টু, হার্টফুল টু, ইনজুরিয়াস টু, প্রেজুডিশিয়াল টু। যেমন আমরা যদি বলি স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, হ্যাঁ, ড্রিঙ্কিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোক করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এখানের মধ্যে এই প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কী আছে, টু আছে। তাহলে তুমি এখানে যে সেন্টেন্সগুলো আমরা এখানের মধ্যে লিখছি প্রত্যেকটা সেন্টেন্স তুমি কিন্তু 3 বার করে উচ্চস্বরে পড়বা। দিস মিস্টেক ইজ ফাটাল টু হিজ জব, তার জবের জন্য এটা খুবই ক্ষতিকর, ও জব চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে ওর। স্মোকিং ইজ প্রেজুডিশিয়াল টু হেলথ, ওভার ইটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ হার্টফুল টু হেলথ, সবগুলোর পরে টু। কোনো কিছুর প্রতি লেগে থাকা বা সংলগ্ন থাকা বা আবদ্ধ থাকা অর্থে টু। এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাড টু, অ্যাডহের টু, অ্যাডজাং টু, অ্যাটাচ টু, ক্লিং টু, ক্লোজ টু, এগুলো সবগুলো অর্থ কি? এডিক্টেড টু হলো মন্দ জিনিসে আসক্ত, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, হ্যাঁ, অ্যাড টু মানে যোগ করা, অ্যাডেড টু হলো কোনো বিশ্বাস বা মতবাদের সাথে ওটা ধরে রাখা, হ্যাঁ, অ্যাডজাং টু মানে হচ্ছে সংলগ্ন থাকা, অ্যাটাচ টু হচ্ছে সেম সংলগ্ন থাকা, ক্লিং টু মানে হচ্ছে তোমার আঁকড়ে থাকা। আমি এগুলো সবগুলো আর পড়তেছি না, তো তোমরা এগুলো স্লাইড থেকে কিন্তু এগুলো সবগুলোই উচ্চস্বরে 2 থেকে 3 বার তুমি পড়বা। কনফাইন টু আবদ্ধ থাকা, কন্টাজিয়াস টু সংলগ্ন থাকা, আবার এটা হইতে পারে সংক্রামক হইতে পারে, এটা হইতে পারে সংক্রামক, কন্টাজিয়াস টু। কিপ টু, লিন টু, হ্যাঁ, স্ট্যান্ড টু, টেক টু, ট্রু টু মানে একনিষ্ঠ, কোনো কিছুর প্রতি সে খুবই টু রিলিজিয়ন, সে ধর্মের প্রতি খুবই একনিষ্ঠ। ইউজ টু অত অভ্যস্ত, তবে ইউজ টু যখন অভ্যস্ত ব্যবহার করবো তখন তার আগে কিন্তু বিভার হবে, যেমন হি ইজ ইউজ টু স্মোকিং, ও বিড়ি খাইতে অভ্যস্ত, হি ইজ স্মোকিং। তবে মন্দ জিনিস অভ্যস্ত অর্থে আমরা এডিক্টেড টু ইউজ করি, হি ইজ এডিক্টেড টু স্মোকিং। তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি যে হি ইজ ইউজ টু ওয়াকিং, হি ইজ ইউজ টু ওয়াকিং, সে হচ্ছে যে হাঁটতে অভ্যস্ত। ওকে, তাহলে এখানে সেন্টেন্সগুলো আমি এখন পড়তেছি না, প্রত্যেকটা সেন্টেন্স কয়বার করে পড়তে হবে বলো তো? প্রত্যেকটা সেন্টেন্স কয়বার করে পড়তে হবে? 3 বার করে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে, যাতে কানের মধ্যে যাতে তুমি শুনতে পাও, তুমি কি বলছো যাতে শুনতে পাও।
এগুলো ভাই আমার কথা না, এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে উচ্চস্বরে যদি আমরা কোনো কিছু পড়ি, যদি তোমার মুখস্থ যদি না হয়, তুমি জোরে পড়বা যাতে কানে ঢুকে, তাহলে তোমার কান শুনলো, চোখ দেখলো, আবার তুমি ওই যে মুখেও ফেসিয়াল মাসলের একটা ব্যায়াম হয়ে গেল। হ্যাঁ, তিনটার সমন্বয় তোমার মনে থাকবে। আমি সেন্টেন্সগুলো আর পড়তেছি না, প্রত্যেকটা সেন্টেন্স 1 কোটি স্টার এখানের মধ্যে যা যা আছে এখানে পরীক্ষার জন্য হুবো এখান থেকে কমন আসতে পারে। যেসব শব্দের পরে ফ্রম বসবে, তাহলে রিমোট ফ্রম দূরবর্তী, রিফ্রেন ফ্রম বিরত থাকা, এক্সেম্পট ফ্রম কারো অব্যাহতি দেওয়া, এসকেপ ফ্রম পরিত্রাণ পাওয়া, প্রিভেন্ট ফ্রম প্রতিরোধ করা, অ্যাবস্টেন ফ্রম বিরত থাকা, ডিফারেন্ট ফ্রম বিভিন্ন রকম, হ্যাঁ মানে তোমার ভিন্ন রকম হওয়া, ডিটার ফ্রম নিরুৎসাহিত করা, ডেভিয়েট ফ্রম বিচ্যুত হওয়া, পার্ট ফ্রম কোনো ব্যক্তির কাছ থেকে বিদায় নেওয়া এবং চিজ ফ্রম বিরত থাকা। আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স লিখছি, দেখছো 38 বিসিএস আসছে, এখানে আরও অন্য সেন্টেন্সগুলো যেগুলো নিচে এখানের মধ্যে এগুলো বিভিন্ন পরীক্ষার কোশ্চেন, পরীক্ষা আসছে অথবা আসবে এরকম, আমি সবগুলো লিখি নাই পাশে কোথায় আসছিল। হি রিফ্রেন্ড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন, সে যে কোনো ড্রাস্টিক অ্যাকশন নেওয়া থেকে নিজেকে কী করছে, রিফ্রেন করছে, নিজেকে বিরত রাখছে। হোয়েন শি পার্টেড ফ্রম হার প্যারেন্টস, যখন সে বাপ মা থেকে বিদায় নিছে, হার আইজ আর ফুল অফ টিয়ার্স, তার চোখ তোমার জলে পরিপূর্ণ হয়ে গেল। ইউ শুড রিফ্রেন ইউরসেলফ ফ্রম স্মোকিং, তোমার নিজেকে স্মোকিং থেকে বিরত রাখা উচিত। দ্য ভিলেজ ইজ রিমোট ফ্রম দ্য টাউন, যে গ্রামটা টাউন থেকে অনেক দূরে। নোবডি ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কিন্তু কেউ পালাতে পারবে না। যদি আমরা সবাই মনে করি যে আমি মনে মরবো না, সবাই মনে মরবে। জেরেনোয়াস এবং নিজের মৃত্যুর কথা মনে আমরা সবচেয়ে কম চিন্তা করি, যে আমরা যে মারা যাব, যে কোনো সময় যে আমরা মারা যাব, এই বিষয়টা আমরা একদমই ভুলে যাই। কিন্তু এই ব্যাপারটা আমরা চিন্তা করা উচিত যে আমি যে পৃথিবীতে আসছি, নেট ইফেক্টটা কি, আমি পৃথিবী থেকে কী কী নিছি, পৃথিবী থেকে আমি অক্সিজেন নিছি, পানি নিছি, খাবার নিছি, পৃথিবীকে আমি কি দিয়ে গেলাম, এবং যা আমি দিয়ে গেলাম তা বেশি কিনা, তাহলে নেট ইফেক্টটা পজিটিভ হবে সবসময়। আমি পৃথিবী থেকে যা কিছু নিলাম তার চেয়ে বেশি কিছু আমি দিয়ে যেতে পারলাম কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, শুধু নিলামই। জেরেন ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম কলেজ, জেরেন হচ্ছে কলেজ থেকে সে অনুপস্থিত ছিল, তাহলে কলেজে যায় না, সে অ্যাবসেন্ট ফ্রম। আই ক্যানট, ইউ ক্যানট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং, তুমি আমাকে যাওয়া থেকে আটকাতে পারবে না, তার মানে তুমি আমাকে প্রতিরোধ করতে পারবে না। দ্য ম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, যে লোকটা মিটিংয়ে অনুপস্থিত ছিল। ইউজ অফ অফ, অফের কিছু ব্যবহার করি। বি রেফট অফ বঞ্চিত, বোস্ট অফ গর্ব করা, প্রাউড অফ তাও গর্ব করা, ডিসপেয়ার অফ হতাশ হওয়া, ডিভয়েড অফ এটা হচ্ছে বর্জিত, ডিসপোজ অফ শেষ করা বা পরিত্যাগ করা, জিলাস অফ ঈর্ষাপরায়ণ, অবলিভিয়াস অফ অচেতন, মাইন্ডফুল অফ মনোযোগী, রিপেন্ট অফ অনুশোচনা হওয়া, রব অফ যেমন দ্য ডাকাইত রবড অফ আওয়ার অল অ্যাসেটস, ডাকাত কী করছে, আমাদের সব সম্পদ সে ডাকাতি করছে, লুট করছে। ইগনোরেন্ট অফ অজ্ঞ, ইনকেপেবল অফ অসমর্থ, ইন নিড অফ হি ইজ ইন নিড অফ মানি, তার সে খুব টাকার অভাব আছে, টাকার প্রয়োজন আছে। একিউজ অফ, হি ইজ একিউজড অফ স্মাগলিং, স্মাগলিংয়ের অভিযোগে সে অভিযুক্ত। অ্যাডমিট অফ মানে কোনো কিছু স্বীকৃতি পাওয়া। অ্যাসিউমড অফ লজ্জিত। এভেল অফ কোনো কিছু কাজে লাগানো। ইস্যুড অফ নিশ্চয়তা দেয়া, ল্যাক অফ ঘাটতি। অবজারভেন্ট অফ মনোযোগী, ভেইন অফ অহংকারী। এনভিয়াস অফ ঈর্ষান্বিত। সেঙ্গুইন অফ নিশ্চিন্ত, নিশ্চিত বা আশাবাদী, হ্যাঁ টলারেন্ট অফ সহনশীল। ইকুইট অফ খালাস দেয়া। তো এখানে আমরা ওগুলো সেন্টেন্স লিখছি, আমরা সেই সেন্টেন্সগুলো তোমরা উচ্চস্বরে তুমি হচ্ছে 3 বার করে তুমি পড়বা। হি ওয়াজ একিউজড অফ থেফট, চোরজবিত্রের অভিযোগে সে অভিযুক্ত। হি ওয়াজ এশিউড মি অফ সেফটি, সে সেফটির ব্যাপারে আমাকে কি করছে, আমাকে এশিওর করছে। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ, তাহলে আমার ওয়াইফ আমাকে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সে রিমাইন্ড করে দিচ্ছে, স্মরণ করে দিচ্ছে। হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট, ওয়েস্ট ডিসপোজ করা এটা এত কঠিন কেন। জাভেদ ওয়াজ ইকুইটেড অফ দ্য চার্জেস অফ থেফট, তাহলে জাভেদকে তোমার যে চৌর্য ভিত্তির অভিযোগ থেকে তাকে অব্যাহতি তাকে দেওয়া হয়েছে। ইর কন্ডাক্ট অ্যাডমিট অফ নো এক্সকিউজ, তাহলে তোমার যে কন্ডাক্ট এটা কিন্তু তোমার কোনো এক্সকিউজ দেওয়ার আর কোনো কি তোমার সুযোগ নেই, এটা স্বীকার করে নেওয়া ছাড়া তোমার আর কোনো সুযোগ নেই, তোমাকে স্বীকার করে নিতেই হবে। লেজি বয় অলওয়েজ ডিসপেয়ার্স অফ সাকসেস ইন লাইফ, এক লেজি বয় সবসময় তার সাকসেসের ব্যাপারে কী থাকে, সবসময় সে হতাশ থাকে। টুনটুনি টিকটিকির ভালোবাসাতে মগ্ন হয়ে মানে ইনডালস ইন হয়ে জীবনে বড় একটা মিস্টেক করলো। তাদের ভালোবাসাকে সাকসিড করার জন্য অ্যাসিস্ট করেছিল তেলাপোকা। তাহলে সে মিস্টেক ইন করলো, তাদের ভালোবাসাকে সাকসিড ইন করার জন্য অ্যাসিস্ট ইন করেছিল তেলাপোকা।
কিন্তু তেলাপোকা নিজেই টুনটুনি ভালোবাসা পাওয়ার জন্য একেবারে পারসিস্ট ইন। তেলাপোকা টুনটুনির প্রতি অন্যের ভালোবাসাকে অ্যাকসেল করে তার রুমে ইন করলো। অবশেষে টুনটুনি তেলাপোকাকে বিশ্বাস, বিলিভ ইন, ফেইথ ইন করে কারেক্ট ইন সময়ে তেলাপোকার ভালোবাসা গ্রহণ করে রাইট ইন কাজ করলো। হ্যাঁ, রাইট কাজটা করলো। এইসব কিছুর সাথে টুনটুনি নিজেই কনসার্ন ইন ছিল। তাইলে ইনডালস, মিস্টেক, সাকসিড, অ্যাসিস্ট, পারসিস্ট, বিলিভ, ফেইথ, কারেক্ট, রাইট, কনসার্ন, এদের পরে ইন বসবে। এখন আসো, তোমার এই গল্পটা কিছুই মনে থাকবে না। আসলে তুমি গল্পটা মনে রাখার দরকার নাই, তুমি 2 থেকে 3 বার পড়বা। এই ওয়ার্ডগুলো 2 থেকে 3 বার তুমি উচ্চস্বরে পড়বা। পড়লে পরে যখন তুমি পরীক্ষার হলে দেখবা বা নিজে যখন ইউজ করবা, তখন তোমার মনে পড়বে যে সাকসিড তো ইন হবে, অ্যাসিস্টের পরে তো ইন হবে, পারসিস্টের পরে তো ইন হবে, বিলিভের পরে তো ইন হবে। কিন্তু গল্প মুখস্থ করার ট্রাই করার কোনো চেষ্টা করার তোমার কি দরকার নাই। এদের মুখস্থ থাকবে না এগুলা। তুমি কয়েকবার করে পড়বা, কয়েকবার করে পড়বা এভাবে। ইনডালস ইন, এক্সেল ইন, পারসিস্ট ইন, কনসার্ন ইন। তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা উচ্চস্বরে 2 থেকে 3 বার পড়বা। ডু নট ইনডালস ইন ওয়াইন, মদে আসক্ত হইও না, ইনডালস ইন হইও না। আই সাকসিড ইন সলভিং দ্য প্রবলেম, তো প্রবলেম সলভিংয়ে আমি সাকসিড ইন করছি। হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি, সে আমাকে ডিস্টার্ব করার ব্যাপারে একদম পারসিস্টেড ইন। 8 men ওয়ার কনসার্নড ইন দ্য প্লট, 8 জন ব্যক্তি, এটা একটা এক্সাম কোশ্চেন কিন্তু, 8 জন ব্যক্তি এই প্লটে ষড়যন্ত্রের মধ্যে ওরা কনসার্ন ইন ছিল। 8 জন ব্যক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল। একটা এক্সামে আসছে এটা কিন্তু। প্রত্যেকটা সেন্টেন্স এখানে কোটি কোটি স্টার সেন্টেন্স আসার, পরীক্ষা আসার মতো। তো চলো আমরা এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন পড়ি। দিনের বেলা বা রাতের বেলা যখন কোনো কিছু ঘটবে সেটা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন আই ডু নট স্লিপ বাই ডে। আয়না যদি প্রতিবিম্ব দেখা যায় বুঝাই, তখন ইন ব্যবহার করি। যেমন শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, সে নিজের প্রতিবিম্ব আয়নাতে দেখছে। কারো কোনো কিছু করতে যদি মন চায়, সেটা বোঝাতে ফিল ভার্বটির পরে লাইক ব্যবহার করা হয়। সবাই কমেন্টে লিখে ফেলো এই লাইকটা এখানের মধ্যে কোন পার্টস অফ স্পিচ, সবাই কমেন্টে লিখে ফেলো। মোমো বলছে কনসার্ন ফর আছে। এখন আমি কি করতাম ভাই, কনসার্ন ফর যদি থাকে? সবাই একটু লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো, সবাই লিখো কমেন্টে। এই লাইক হচ্ছে আসলে ভার্ব না, এটা হচ্ছে প্রিপোজিশন। আই ফিল লাইক সিটিং, আমি হচ্ছে যে এখন বসতে মন চাইতেছে আমার। আই ফিল লাইক সিটিং। আই ডোন্ট ফিল লাইক স্পিকিং, আমার এখন কথা বলতে এখন মন চাইতেছে না। তাইলে কোনো কিছু করতে মন চাইলে ফিলের পরে সেখানে আমরা লাইক বসাই। আই ফিল লাইক সিটিং, আমার এখন বসতে ইচ্ছা করতেছে। আই ডোন্ট ফিল লাইক স্পিকিং, আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। আই ফিল লাইক ভমিটিং, আমার বমি বমি ভাব লাগতেছে। আই ফিল লাইক ক্রাইং, হ্যাঁ আমার কান্না চলে আসবে, আমার কান্না করতে ইচ্ছা করতেছে। সবাই এখন একটু লিখে ফেলো, কমেন্টে লিখো সবাই। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সিজন। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল গোয়িং আউটিং দিস সিজন, এই সিজনে ফ্যামিলি তারা তাদের বাইরে যেতে ইচ্ছা করতেছে না তাদের। ফিল লাইক, রাইট, ফিল লাইক। আগেও পড়াইছিলাম কোনো কিছু থেকে পড়ে যাওয়া, সরে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, এই অর্থে আমরা অফ ইউজ করি। হি ফেল অফ দ্য চেয়ার, ও চেয়ার থেকে পড়ে গেছে। বাস, ট্রেন বা উড়োজাহাজ থেকে নামা বোঝাতে অফ ব্যবহার করি। ইউ শুড নট গেট অফ আ রানিং ট্রেন, এটা চলন্ত ট্রেন থেকে তোমার নামাটা উচিত হবে না। নদীর পাড়ে অথবা রাস্তার ধারে বোঝাতে অন ব্যবহার করা হয়। রাজশাহী স্ট্যান্ডস অন দ্য পদ্মা, রাজশাহী পদ্মার দ্বারে। খাড়া কোনো দেয়াল বা জিনিসের গায়ে কোনো কিছু লাগানো বা ঝুলানো হলে তার আগে অন বসে। দেয়ার ইজ এ পিকচার অন দ্য ওয়াল, সো ওয়ালে একটা পিকচার ঝুলতেছে। কোনো কিছুর সাথে ধাক্কা খেলে তার আগে অন ব্যবহার করা হয়। হি হিট হিজ হেড অন দ্য পিয়ানো, ও পিয়ানো লাগে নিজের মাথাটা সে ধাক্কা মারছে। শি ফেল অন দ্য গ্যাস সিলিন্ডার, সে গ্যাস সিলিন্ডারের উপরে পড়ে গেছে।
আমরা আগেও পড়ছি দিন বা তারিখের আগে আমরা সেক্ষেত্রে অন ব্যবহার করি। হি ওয়াজ হসপিটালাইজ অন মানডে লাস্ট, মাই মাদার ডাইড অন 25 ডিসেম্বর 1975। রেডিও বা টেলিভিশনের কোনো অনুষ্ঠানের কথা বলতে অন ব্যবহার করা হয়। আই লিসেন টু ইউ টক অন দ্য রেডিও, আমি রেডিওতে তোমার কথা শুনছি। আই স দ্য টক শো অন টেলিভিশন, টেলিভিশনে আমি টক শোটা দেখছিলাম। কোনো খাবার খেয়ে বেঁচে থাকলে বা কোনো কিছু চালাইতে যে ফুয়েল বা পাওয়ার ব্যবহার করা হয় তার আগে অন ব্যবহার করা হয়। যেমন দি কাউ লিভস অন গ্রাস, আগে বলছিলাম যে ঘাস খেয়ে বাঁচে। হি লিভড অন ফ্রুট ফর অ্যাবাউট এ ইয়ার, 1 বছর ধরে সে ফল খায় বাঁচে আছে। দিস রেফ্রিজারেটর রানস অন গ্যাস, এই রেফ্রিজারেটরটা গ্যাস দিয়ে চলে, এই ফ্রিজটা গ্যাস দিয়ে চলে। দরজার ঠিক সামনেই কোনো কিছুর অবস্থান যদি বোঝায় সেখানে অন টু ব্যবহার করা হয়। দ্য ডোর ওপেন্স অন টু আ স্টেয়ার কেস, দরজার সামনে আসলে সিঁড়ি। দ্য ডোর গিভস অন টু আ ফ্ল্যাগড পাথ, দরজা খুললেই একটা পতাকাওয়ালা একটা তুমি পথ দেখতে পাবা। কোনো কিছুর উপরে, আগেও বলছিলাম এগুলো, কিন্তু টাচ নাই, ওভার ব্যবহার করতে হবে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রিজ। আর আরও বেশি উচ্চতা হইলে তখন আমরা অ্যাভাব ব্যবহার করি। কোনো কিছু দিয়ে কোনো কিছু ঢেকে ফেলা বোঝাইতে তাও ওভার ব্যবহার করা হয়। আর বেড কাভার ওয়াজ স্প্রেড ওভার দ্য টেবিল, তাহলে আমরা টেবিলটাকে বেড কাভারটা দিয়ে ঢাকে বলছি। দেয়ার ওয়ার অ্যাশেস অল ওভার দ্য ফ্লোর, তাহলে ছাই দিয়ে ফ্লোরটা কি ঢেকে গেছে। কোনো কমিটির সদস্যপদ বুঝাইতে অন ব্যবহার করা হয়। দেয়ার আর 5 মেম্বার্স অন দ্য কমিটি, কমিটিতে 5 জন মেম্বার আছে। আর ইউ অন দ্য কমিটি, তুমি কি কমিটিতে আছো? কোনো কিছুর আগেগুলো পড়াইছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোনো কিছু চলা বুঝাইতে থ্রু। উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে আমরা একদম এই দিক থেকে চলে ওদিকে পৌঁছে গেছি। দ্য ওয়াটার ইজ পাসিং থ্রু দিস পাইপ, যে পানি এই পাইপের এই দিক থেকে শুরু করে একদম ওদিক পর্যন্ত প্রবাহিত হইতেছে। কোনো কিছু ভেদ করে চলে যাওয়া অর্থ থ্রু ব্যবহার করা হয়। দ্য বুলেট ওয়েন থ্রু হিজ চেস্ট, দি বুলেট ওয়েন থ্রু হিজ চেস্ট, যে বুলেটটা ওর বুক ভেদ করে এখান দিয়ে ঢুকো এখান দিয়ে বেড়ে গেছে। কোনো কিছু সরাসরি নিচে কারো বা কোনো কিছুর অবস্থান বোঝাইতে আন্ডার ব্যবহার করা হয়। দের ইজ এ ব্যাগ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটা ব্যাগ আছে। আই কেপ দ্য লেটার আন্ডার মাই পিলো, তাহলে আমি বালিশের নিচে একটা চিঠি রাখছি। কে কোনো রোগে ভুগতেছে সেক্ষেত্রে রোগের নাম আগে উইথ ব্যবহার করা হয়। মেরে ওয়াজ ইন বেড উইথ ফ্লু, ও বেডে আছে কি ফ্লুতে আক্রান্ত হইয়া। হি ওয়েন্ট টু হিজ ডক্টর উইথ আর টেম্পারেচার, জ্বর নিয়া সে ডাক্তারের কাছে দেখাইতে গেছে। কোনো কিছু দিয়ে কোনো কিছু ভর্তি করা বা ঢেকে দেওয়া বুঝাইতে উইথ ব্যবহার করা হয়। হি ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, ও জল দিয়ে গ্লাসটা পূর্ণ করছে। সে কাভার দ্য ডিশ উইথ আর নিউজ পেপার, ও ডিশটা পত্রিকা দিয়ে ঢাকে দিছে। কোনো কিছুর আর ব্যবহার না করলে তার আগে আগে বুঝাইছি আমরা, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। আই ক্যানট পার্ট উইথ মানি, হি ডিসপেন্সড উইথ হিস ওল্ড কার, ওল্ড কারটা সে ডিসপেন্স করে দিছে। খুব খেয়াল করো, শেষ 15 মিনিট মনোযোগ দাও, আর 15 মিনিট। মিটের পরে উইথ বসবে না। আশিল মিট উইথ হিম টুমোরো, উইথ হবে না। আশিল মিট হিম টুমোরো, আমি তার কালকে দেখা করবো। দে কট টু হবে না, দে কট হিম দেয়ার, তারা ওরে ধরে নিয়ে আসছে, তারা ওকে কি করে আসছে ধরে নিয়ে আসছে। তাহলে কটার পর টু হবে না, দে কট হিম দেয়ার, তারা সেখানে তাকে ধরে নিয়ে আসছে। মাই ফাদার কেম হেয়ার লাস্ট উইক, আমার আব্বা গত সপ্তাহে এখানে আসছিল। এখানে কোন ইন বসবে না, উইকের আগে লাস্ট আছে, ইন বসবে না। আই এম গোয়িং টু অ্যাব্রোড হবে না, আই এম গোয়িং অ্যাব্রোড, আমি বিদেশ যাইতেছি। প্লিজ অ্যাওয়েট আ মিনিট, অ্যাওয়েট ফর এ মিনিট হবে না, অ্যাওয়েট এ মিনিট প্লিজ, তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। শি ইজ স্ট্যান্ডিং অন হবে না, শি ইজ স্ট্যান্ডিং আউটসাইড, সে বাইরে দাঁড়ায় আছে। এখন আসো তুমি, এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি আমাদের যদি মর্নিং, ইভিনিং, সানডে এদের আগে যদি কোনো কোয়ালিফাইং ওয়ার্ড থাকে, কী কী কোয়ালিফাইং ওয়ার্ড? দ্যাট, নেক্সট, এভরি, লাস্ট, হ্যাঁ, এগুলো যদি থাকে তখন আমরা তার আগে কোনো প্রিপোজিশন বসাবো না। শুধু মর্নিং হলে বসাইতাম, কিন্তু মর্নিং আগে দিজ আছে, এই জন্য কোনো প্রিপোজিশন বসাবো না। শি ওয়েন্ট দিস মর্নিং, দে মেট হিম লাস্ট ইভিনিং, কোনো ইন বসবে না। শি ইজ নট কামিং অ্যাগেন নেক্সট সানডে, এখানে কোনো ইন বসবে না, যেহেতু সানডের আগে নেক্সট আছে, বা এখানে অন বসার কথা ছিল। সো এখানের মধ্যে অন বা ইন এগুলো কোনো কিছুই এখানের মধ্যে বসবে না। তাহলে টাইম ওয়ার্ড যেগুলো মর্নিং, ইভিনিং, সানডে, এদের আগে যদি কোনো
আমাদের কোয়ালিফাইং ওয়ার্ড থাকে দিস, লাস্ট, নেক্সট, এরকম কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসবে না। এখন একটা বলো, কারেক্ট হলে সি লিখবেন, কারেক্ট হলে আ লিখবা। শি ওয়েন্ট ইন দ্য মর্নিং, কারেক্ট আর ইনকারেক্ট? শি ওয়েন্ট ইন দ্য মর্নিং, কারেক্ট। তাহলে এখানের মধ্যে দ্য মর্নিং, কিন্তু এখানে নেক্সট, লাস্ট এগুলো কোনো কিছু নাই, সো কারেক্ট, ইন দ্য মর্নিং। দে মেট হিম ইন দ্য ইভিনিং, এখানে ইন আছে, কিন্তু ইভিনিং আগে যদি লাস্ট নেক্সট থাকলে এখানে ইন বসতো না। হি ইজ কামিং অ্যাগেন ইন নেক্সট সানডে দিলে ভুল হইতো, তাহলে কারেক্ট আছে, নেক্সট সানডে, ইন বসে নাই, কারেক্ট। হি ইজ নট কামিং অ্যাগেন অন সানডে, কারেক্ট। সানডের আগে যেহেতু কোনো কিছু নাই, নেক্সট, লাস্ট কোনো কিছু নাই, তাহলে অন বসছে, কারেক্ট। শি ডাজ নট কাম ইন দ্য নাইট, সে রাতে আসে নাই, তাহলে হচ্ছে যে, বা সে রাতে আসে না, তাহলে নাইটের আগে কিন্তু এখানের মধ্যে দা থাকলেও সমস্যা নাই, লাস্ট, নেক্সট এগুলো থাকলে কিন্তু এখানের মধ্যে কোনো কিছু বসতো না, যেহেতু কোনো কিছু নাই তাহলে বসছে, সবগুলো কারেক্ট এখানের মধ্যে। ওকে, ডোন্ট ইউজ প্রিপোজিশন বিফোর ওয়ার্ডস লাইক ইয়েস্টারডে, টুডে, টুমরো। হি উইল কাম ইন টুমরো হয় না, হি উইল কাম টুমরো। হি ইজ নট কামিং ইন টুডে হবে না, হি ইজ কামিং টুডে। দে কেম অন ইয়েস্টারডে হবে না, দে কেম ইয়েস্টারডে। তাহলে টুমরো, টুডে, ইয়েস্টারডে এদের আগে কোনো প্রিপোজিশন বসবে না। হোমের আগে প্রিপোজিশন বসবে না, আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাই। আই এম গোয়িং টু হোম হবে না, এটা আগে পড়াইছিলাম, আই গো হোম। ইফ দেয়ার আর টু ভার্বস ইন দ্য সেন্টেন্স দেন ইউজ প্রিপোজিশন অ্যাকর্ডিং টু দেয়ার ভার্বস। যদি অধিক যদি ভার্ব থাকে, ওই ভার্বের লগে যেটা বসার কথা সেটাই বসবে। শি হ্যাজ বিন থিঙ্কিং অ্যাবাউট অ্যান্ড ওয়েটিং ফর ইউ সিন্স দ্য মর্নিং। সে ভাবতেছে এবং অপেক্ষা করতেছে তোমার জন্য, সেটা হচ্ছে সকাল থেকে। অ্যাওয়েটের সাথে কিন্তু কিছুই বসবে না, অ্যাওয়েটের সাথে, আচ্ছা অ্যাওয়েট এবং ওয়েট পার্থক্য কি? দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? ওয়েট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে একটা অবজেক্ট আছে, আর অ্যাওয়েট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কোনো অবজেক্ট নাই। অ্যাওয়েটের সাথে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, ওয়েটের সাথে ফর বসে, ওয়েট ফর, কিন্তু অ্যাওয়েটের সাথে কোনো কিছুই বসবে না, অ্যাওয়েটের সাথে কিন্তু কোনো কিছুই বসবে না। ওকে, মনে থাকবে? আচ্ছা, পুলিশ হ্যাজ বিন লুকিং ফর, পুলিশ খুঁজতেছে, অ্যান্ড ইনকোয়ারিং আফটার দ্য থিফ। তাহলে পুলিশ হচ্ছে চোরটাকে লুকিং ফর করতেছে এবং ইনকোয়ারিং আফটার করতেছে ফর এ লং টাইম। তাহলে আমরা এখানে কিছু ভার্ব লিখছি যাদের পরে প্রিপোজিশন বসবে না। হ্যাঁ, মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, কন্টেমপ্লেট, রিজেম্বল, ভায়োলেট, অ্যাসেন্ট, রিজাইন, আস্ক, ইনভেস্টিগেট, রিকমেন্ড, এম্পাসাইজ, অ্যান্সার, অ্যানাউন্স, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ, ডেসক্রাইব অ্যান্ড এন্টার। এন্টার পরে কিন্তু কোনো কিছু বসে নাই। আচ্ছা, এন্টার সাথে ইন্টু দিলে কী হবে বলো তো? এন্টার ইন্টু, এটা চুক্তিতে প্রবেশ করা হয়ে যাবে, তাই না? চুক্তিতে প্রবেশ করা হয়ে যাবে। এখন এখানে আমি অনেকগুলো ওয়ার্ড লিখছি, এগুলো তো মনে থাকবে না তোমার, তুমি কয়েকবার করে পড়বা, মনে থাকবে না তোমার, তা আবার পড়বা, আবার মনে থাকবে না, আবার পড়বা, কয়েকবার করে তুমি পড়বা, পড়তে পড়তে কিছু কিছু তোমার মনে থাকবে, কিছু কিছু তুমি ভুলে যাবা, আর কিছু কিছু তুমি যখন এক্সামে কোশ্চেন দেখবা তখন মনে পড়বে। কিন্তু তুমি যদি এগুলো মুখস্থ করা ট্রাই করো হাফেজের মতো, এটা পারবা না তুমি। তো এক মহিলা অফিসে এন্টার করার পর বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। এই প্রশ্নের কোনো অ্যান্সার দেওয়া হলো না, কেউ তার জন্য কোনো রিকমেন্ড করলো না। সে এখান থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো, রিচ করলো। সেখানে অফিসের একজনের সাথে তার মিট হলো, তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনার মতো রিজেম্বল করে এরকম কাউকে নিয়োগ দেওয়া হবে। এই জন্য অফিসে ক্যাটরিনার ছবিও পেন্ট করা হলো। আই ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ, ডিরেক্টলি আই ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ। আরিফা, আমি তোমার সাথে ওই ম্যাটারটা নিয়ে আলোচনা করি। আই ডিসকাস ইন দ্য ম্যাটার, আই ডিসকাস টু দ্য ম্যাটার, এরকম কিছু না, আই ডিসকাস দ্য ম্যাটার। হ্যাঁ, কোনো প্রিপোজিশন এগুলোর সাথে হবে না। ওকে, তাহলে আমরা দ্রুত গতিতে রিভিউ করি একটু। চাইনা অ্যাটাকড অন ইরাক হবে না, আই শ্যাল ইনফর্ম টু হিম হবে না, টু হবে না, দ্য গ্রুপ কম্প্রাইজেস অফ হবে না, শুধু কম্প্রাইজেস। আচ্ছা, গঠিত হওয়া অর্থে আরেকটা ওয়ার্ড বলো তো, গঠিত হওয়া আরেকটা বলো। প্রশ্নের উত্তর দেওয়ার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, এটা হতে পারে। আর ওই অ্যান্সারে তো জবাব দেওয়া, প্লিজ আনসার মি, আমার জবাব দাও।
আর ও কোশ্চেনে তো আনসার টু দ্য কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া, সেটা হচ্ছে কনসিস্ট অফ, ওটা কনসিস্ট অফ। আর এটা হলো কম্প্রাইজেস। তা কম্প্রাইজের পরেও কিন্তু কোনো কিছু বসবে না, কম্প্রাইজের পরে কিন্তু কোনো কিছু বসবে না, কিন্তু কনসিস্টের সাথে অফ বসবে। যেরকম ইনস্পাইট অপত্য সত্ত্বেও, ইনস্পাইট অফ, আর ডেসপাইট অপত্য সত্ত্বেও, দুটো অ্যাডভার্বের সেম মিনিং, কিন্তু একজনের সাথে একটা প্রিপোজিশন, একজনের সাথে অফ বসবে, একজনের সাথে বসবে না। এখানে সেম, কনসিস্টেন্ট পরে অফ বসবে, কিন্তু কম্প্রাইজের পরে কোনো কিছু বসবে না। রিজনেবল পরে টু বসবে না, রেজিস্টের পরে টু বসবে না। আচ্ছা, ভায়োলেটের পরে টু বসবে না, অবের পরে টু বসবে না, শি শুড অবে হিম। পুলিশ উইল ইনভেস্টিগেট ইনটু বসবে না, উইল ইনভেস্টিগেট দ্য কেস। রিকোয়েস্টের পরে টু বসবে না, অ্যাসিস্টের পরে টু বসবে না, শি ইজ অ্যাসিস্টিং হিম, সে তার হেল্প করতেছে। হি হ্যাজ অর্ডার্ড, ফর বসবে না, অর্ডার্ড আ কাপ অফ টি। আর রিকোয়েস্টেড, ফর বসবে না, আ ফ্রেশ কপি অফ দ্য ফার্ম। হি রিস্ট, টু হবে না, হি রিস্ট চিটাগাং ইন টাইম, চিটাগাং যথাসময়ে পৌঁছাইছে। ওকে, এখন বলো, দ্য ওয়ালস অফ আর হাউস হ্যাভ বিন পেইন্টেড। আমাদের ঘরের ওয়ালটা পেইন্ট করা হয়েছে সবুজ দিয়া। উইথ গ্রিন হবে না, দ্য ওয়ালস অফ আর হাউস হ্যাভ বিন পেইন্টেড। সো কারেক্ট আনসার হচ্ছে নো প্রিপোজিশন, এখানে কোনো উইথ গ্রিন মিন কোনো কিছু হবে না। দ্য ওয়ালস অফ আর হাউস হ্যাভ বিন পেইন্টেড, শুধু গ্রিন, পেইন্টেড গ্রিন। ওকে, আশিলা কোম্পানি উইথ হবে না, আশিলা কোম্পানি হিম, আমি তারে সঙ্গ দিব। হি ওয়েটস, ফর বসবে না, কিন্তু এই ওয়েটের সাথে বসবে না, বসবে না ওয়েটের সাথে। আই উইল ওয়েট, আমি তোমার জন্য 5 বছর অপেক্ষা করব, তুমি কিন্তু ক্যাডার হয়ে আসো। সো আই উইল ওয়েট ফর ইউ, হ্যাঁ আমি তোমার জন্য 5 বছর অপেক্ষা করব, যদি এরকম অপেক্ষা করে না কেউ, তুমি ক্যাডার হয়ে আসলে আমি তোমার জন্য ওয়েট করব। আচ্ছা, ওয়েটের পরে বসবে, কিন্তু অ্যাওয়েটের পরে বসবে না। বলছিলাম ওয়েট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর অ্যাওয়েট হচ্ছে ইনট্রানজিটিভ। ওকে, প্র্যাকটিস। বলো, আমাকে একটা একটা করে বলো। কারেক্ট হলে সি লিখবে, ইনকারেক্ট হলে আ লিখবা। শি মেট উইথ হিম ইয়েস্টারডে, দ্রুত করে আনসার দাও। উইথ হিম ইনকারেক্ট, আচ্ছা এখানে উইথ হবে না। শি রিচড অ্যাট দ্য স্টেশন, সেকেন্ডটা বলো, সেকেন্ডটা অ্যাট হবে না, ইনকারেক্ট। আচ্ছা, উই ক্যান নেভার টু ফরগেট, আমরা বলতে পারবো না, অর স্কুল ডেজ, টু হবে না, ওকে ইনকারেক্ট। শি উইল নেভার স্পিক টু হিম, সে তার লোক কখনো কথা বলবে না, এটা বলো। শি উইল নেভার স্পিক টু হিম, সে তার লোক কখনো কথা বলবে না। শি উইল নেভার স্পিক টু হিম, কারেক্ট, সে তার লোক কখনো কথা বলবে না। দে মেট টু মি, দে মেট টু মি লাস্ট মান্থ, তারা আমার লোক গত মাসে দেখা করছিল। মেট টু আছে, কিন্তু মেট, মেটের পরে কোনো টু হবে না, সো মেটের পরে কোনো কিছু হবে না। দে মেট মি লাস্ট মান্থ। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের আনসার। ইট ওয়াজ ভেরি কোল্ড ইন দিস মর্নিং, দ্রুত করে আনসার দাও। ইট ওয়াজ ভেরি কোল্ড ইন দিস মর্নিং, ইনকারেক্ট। আই ক্যানট অ্যাওয়েট ফর ইউর পেমেন্ট, তোমার পেমেন্টের জন্য আমি অপেক্ষা করতে পারবো না, ইনকারেক্ট। প্লিজ গিভ মাই বুক টু টুমরো, আগামীকালকে আমার বইটা দিয়ে দিও। টুমরোর আগে কোনো প্রিপোজিশন বসবে না। আই স হিম টু ইয়েস্টারডে, আমি তার গতকাল দেখছিলাম, কোনো কিছু হবে না। ওকে, অবশেষে শেষ হলো প্রিপোজিশন ক্লাস। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।